আচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। তো দেখেন, আমি আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলী টপিকস অনেকগুলো পড়াইছিলাম। একটা টপিকস পড়াইছিলাম না, সেটা হইলো যে কি, এই যে আমাদের পার্লামেন্ট, মুদ্রা, এই রিলেটেড যে ইনফরমেশন গুলো। আমি হাসতেছি কিসের জন্য? কারণ গত রাতে আমি ভাবতেছিলাম যে পার্লামেন্ট, তারপরে মুদ্রা, তারপরে আমাদের রাজধানী, এগুলো কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ আমি ভেবে দেখলাম যে মিডল ইস্ট, তারপরে ফার ইস্ট, তারপরে সাউথ ইস্ট, এই যে আমাদের দেশগুলো রয়েছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে স্ক্যান্ডিনেভিয়া, নর্ডিক, তারপর সাউথ আমেরিকা, এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওগুলো না ভাবতে ভাবতে ঘুমাই গেছিলাম, পরে স্বপ্নে দেখি যে আমি নরওয়ে। ব্যাপারটা অনেক সুন্দর ছিল, বাস্তবে হইলে আরো ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, আমি আন্তর্জাতিক বিষয়াবলী আপনাদেরকে পড়াচ্ছিলাম। তো আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আমাদের কিছু টপিকস বাদ আছে, সেটা হলো আমাদের বিশ্ব সভ্যতা। থাক, হাসিয়েন না আর। সেটা হলো যে বিশ্ব সভ্যতা। তারপরে আমাদের আন্তর্জাতিক কিছু হিস্ট্রি যেগুলো আছে, আমাদের বিপ্লব, যুদ্ধ, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের বাদ ছিল। এগুলোই আজকে আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। একটু ফ্যানটা দিয়ে নেই, ওয়েট। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। তো দেখেন, আমরা প্রথমে সভ্যতা সম্পর্কে পড়বো। সভ্যতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? সভ্যতা বলতে বোঝানো হয়, ধরেন আমরা এই স্টেজে ছিলাম, এই স্টেজ থেকে এই স্টেজে গেছি। তো ব্যাপারটা হয়েছে কি, মানুষ আস্তে আস্তে আমরা কি করতেছিলাম, উন্নতির চূড়ায় কিন্তু পৌঁছে যাচ্ছে আমরা ধীরে ধীরে। তো প্রথম দিকের আমাদের যে অবস্থান ছিল, তারপরে আমাদের বিভিন্ন আবিষ্কারের কারণে আমরা যে উন্নত পর্যায়ে উত্তরণ করেছি, এটাই হইলো আমাদের সভ্যতা। এটাই কি আমাদের সভ্যতা, মানে সংস্কৃতির উন্নতির যে পর্যায়, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হইলো সভ্যতা। আর সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে হইলো আমরা যা করি তাই সংস্কৃতি, এরকম বিষয়টা। তো আজকে আমরা সিভিলাইজেশন সম্পর্কে একটু ইনফরমেশনটা পড়বো। যদিও সিভিলাইজেশন তেমন একটা গুরুত্বপূর্ণ না বিউপির জন্য, বাট তবু আমাদের পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হইতে পারে। বাট অন্য যেগুলো আছে, আমাদের বিপ্লব, তারপরে বিশ্বযুদ্ধ, বিভিন্ন ধরনের ডক্ট্রাইন যেগুলো আছে, এগুলো আমাদের জন্য পড়া লাগবে। তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের মেসোপটেমিয়া সভ্যতা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কয়েকটা ইনফরমেশন। মেসোপটেমিয়া, প্রথমতই কথা আসবে হলো প্রাচীন সভ্যতা কোনটা। এই সবচেয়ে প্রাচীন সভ্যতা হইলো আমাদের মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা, আর একটা হইলো আমাদের মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা বা ইজিপটিয়ান সিভিলাইজেশন। মিশরীয় আর হইলো মেসোপটেমীয়, এই দুইটা হইলো সমকালীন। বাট ইতিহাসবিদগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিশরীয় সভ্যতার চাইতেও প্রাচীন হইলো আমাদের মেসোপটেমীয় সভ্যতা। তো আশা করি দুইটার মধ্যে যদি দুইটাই থাকে তাহলে মেসোপটেমিয়া হবে, আর মেসোপটেমিয়া যদি না থাকে তাহলে আপনি মিশরীয়কে দাগাবেন। এই ক্লাসটা মানে সভ্যতার যে বিষয়টা, এটা রাজশাহী, তারপর চট্টগ্রাম আর জাবি, এই তিনটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, আমি একটু পরে আপনাদের শোনাই। দ্য মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। এটা সময়কাল বা এটা গড়ে উঠছে কোন সময় বলা হচ্ছে? 5000 বিসিই, মানে বিফোর খ্রিস্ট যেটা আর কি, সেটাকে বলা হচ্ছে বিসিই। 5000, প্রায় 5000 বছর পূর্বে, মানে খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে এই যে মেসোপটেমীয় সভ্যতাটা গড়ে উঠেছিল। তারপরে এই মেসোপটেমীয় সভ্যতাকে কি বলা হয়? এই মেসোপটেমীয় সভ্যতা ছিল অ্যাকচুয়ালি রিলাইট অন ইরিগেশন। এটা একটা সেচ নির্ভর সভ্যতা ছিল। সেচ নির্ভর সভ্যতা আমাদের এই মেসোপটেমীয় সভ্যতা। এটা কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি, সেচ নির্ভর সভ্যতা। আমাদের যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, হয় সেটা নদী কেন্দ্রিক গড়ে উঠেছে, না হয় সেটা সাগর কেন্দ্রিক গড়ে উঠেছে। মেসোপটেমীয় সভ্যতা যেটা, এই যে মেসোপটেমীয় যে শব্দ, এটা হইলো কি একটা গ্রিক শব্দ, যার অর্থ কি দুই নদীর মধ্যবর্তী ভূমি, এটাকে বোঝানো হয় এখানে। তারপরে যদি আমরা দেখি সিন্ধু সভ্যতা, সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছে আমাদের দক্ষিণ এশিয়ার একটা অববাহিকা, সিন্ধু অববাহিকা, যেখানে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে যদি আমরা বলি যে ভাইয়া শুধু কি নদী আছে আর বাইরে নাই, হ্যাঁ, সাগরীয় সভ্যতাও আছে। ভূমধ্য সাগরকে কেন্দ্র করে আমাদের গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। তো এটা কিন্তু এক প্রকার পানিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো দেখেন, আমরা একটু তারপরে দেখি, দ্য টার্ম মেসোপটেমিয়া কামস ফ্রম গ্রিক ওয়ার্ড। গ্রিক শব্দ, এই মেসোপটেমিয়া একটি কি শব্দ? গ্রিক শব্দ, যার অর্থ কি ল্যান্ড বিটুইন রিভার্স, মানে দুইটা নদীর মধ্যবর্তী বা দুইটা নদীর তীরবর্তী যে অঞ্চল যেটা, সেটাকে বোঝানো হচ্ছে। যে দুইটা নদীর নাম কি? একটা হলো টাইগ্রিস, আর একটা কি, আর একটা হইলো আমাদের ইউফ্রেটিস। ইউফ্রেটিস আর টাইগ্রিস, আমি যদি একটু বাংলায় লিখি, টাইগ্রিস আর হইলো আমাদের কি, ইউফ্রেটিস। ইউফ্রেটিস। তো দেখেন, আমাদের অনেক সময় মনে থাকে না যে কোনটা দজলা আর কোনটা আমাদের ফুরাত, কোনটা দজলা আর কোনটা ফুরাত। দেখেন, এর মধ্যে কি রয়েছে? এফ রয়েছে। এর মধ্যে কি রয়েছে? এফ রয়েছে। এর মধ্যে এফ রয়েছে পিএইচ তে এফ, ওই যে ফিলিপাইন, যেটাকে আমরা ফিলিপাইন বলতেছি। তো এই যে পিএইচ তে কি আমাদের এফ। তো ইউফ্রেটিস আর ফুরাত, এখানে কিন্তু আমাদের মিল রয়েছে। তো এই একটা যদি আপনার মনে থাকে, বাকিটা আপনার নর্মালি মনে থাকবে। তো ইউফ্রেটিস, ফুরাত,
ইউফ্রেটিস ফুরাত, ইউফ্রেটিস ফুরাত, এরকম করে আপনি ইজিলি এটা মনে রাখতে পারেন। তারপরে যদি আমি দেখাই, এক সেকেন্ড, আচ্ছা, আমাদের এই মেসোপটেমিয়া যে রিজিয়ন, যে এটা জিওগ্রাফিক্যালি অবস্থান করতেছে কোথায়? নর্দার্ন পার্ট অফ আরবিয়ান, আরবের উত্তর দিকে অবস্থান করতেছিল অ্যাকচুয়ালি আমাদের এই মেসোপটেমীয় সভ্যতা। এটা দেখতে এক প্রকার কিসের মধ্যে ছিল? ক্রিসেন্ট শেপ, মানে অর্ধাকৃতি চন্দ্র, যেটা ক্রিসেন্টের আমাদের প্রতীক কি মুসলিম বিশ্বের জন্য? অর্ধাকৃতি যে চন্দ্র যেটা, সেটা কিন্তু এই অর্ধাকৃতি চন্দ্র ছিল। এটা দেখতে আর কি এরকম দেখতে, মানে অর্ধেক এরকম চন্দ্র। আচ্ছা, ধরে নেন এটাই চন্দ্র। আচ্ছা, তারপরে যদি আমি দেখাই এই সম্পর্কে, ব্রেস্টেড এটার নাম দিয়েছিল কি? ফার্টাইল ক্রিসেন্ট, মানে উর্বর, উর্বর অর্ধা, অর্ধা, অর্ধা চন্দ্র আকৃতি। তাহলে আমাদের উর্বর অর্ধ চন্দ্র আকৃতি বলতেছে এটা ব্রেস্টেড, এটার নাম দিয়েছিল আর কি। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট আপনার জানার জন্য আর কি। এখান থেকে যদি কোশ্চেন আসে, হয় আসবে যে মেসোপটেমিয়া একটা কি শব্দ? গ্রিক শব্দ। মেসোপটেমিয়া অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী ভূমি। এখানে দুই নদী বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে? ইউফ্রেটিস আর টাইগ্রিস কে বোঝানো হচ্ছে। ইউফ্রেটিস মানে হইলো ফুরাত, আর টাইগ্রিস মানে দজলা। একটা মনে থাকলে আপনার আর একটা ইজিলি মনে থাকবে। তো কারেন্ট লোকেশন অ্যাকচুয়ালি কোথায়? মেসোপটেমিয়া। আর একটা ব্যাপার, মেসোপটেমিয়া কি একটা সভ্যতা কি? না, মেসোপটেমিয়া অ্যাকচুয়ালি একটা সভ্যতা না, এটাকে বলতে পারি আমরা সভ্যতার সংকলন বলতে পারি। কারণ এই সভ্যতার মধ্যে কি কি সভ্যতা ছিল আমাদের? এই সভ্যতার মধ্যে ছিল আমাদের সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, আবার ব্যাবিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কি? ক্যালিডীয় সভ্যতা, যেটাকে নব্য ব্যাবিলনীয় সভ্যতাও বলা হয়। আর এটার বর্তমান অবস্থান কোথায়? বর্তমান অবস্থান হইলো ইরাক, ইরান, তারপরে সিরিয়া, তারপরে তুর্কি, তারপরে কুয়েত, এই অঞ্চলগুলোতে মানে বসবাস ছিল আর কি মেসোপটেমিয়া সভ্যতার। তো দেখেন, আমরা কিন্তু একটা বিষয় পড়ে আসছিলাম যে মেসোপটেমিয়ার পূর্ব নাম কি? সরি, মেসোপটেমিয়ার বর্তমান নাম বা ইরাকের পূর্ব নাম কি? ইরাকের পূর্ব নাম হইলো মেসোপটেমিয়া। এটা অ্যাকচুয়ালি কিসের জন্য বোঝানো হচ্ছে? কারণ এই ইরাকে সবচেয়ে বেশি ছিল, ইরাকে সবচেয়ে বেশি অবস্থান করতেছিল হইলো মেসোপটেমিয়া সভ্যতা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কোথায় কোথায় অবস্থান করতেছে এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো এখানে। আর ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া, ইরানের পূর্ব নাম হইলো পারস্য। তাহলে আমরা একটা বিষয় দেখলাম, সেটা হলো কি? আমাদের মেসোপটেমিয়া যে সভ্যতা, এই মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সভ্যতা না, এটা কি? সভ্যতার হইলো সংকলন। তো আমরা সুমেরীয় যে সভ্যতাটা আছে, সেই সভ্যতা সম্পর্কে একটু দেখবো আমরা। সুমেরীয় সভ্যতা আমরা দেখলাম যে মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে প্রথমেই অবস্থান করতেছে কি? সুমেরীয় সভ্যতা। তো সুমেরীয় সভ্যতাকে বলা হচ্ছে অরিজিনেটেড উইথ সুমেরিয়ান্স, মানে সুমের দ্বারা আমাদের সভ্যতার শুরু হয়েছে, বা সুমেরীয় সভ্যতা দ্বারা আমাদের সভ্যতার কি হয়েছে? শুরু হয়েছে। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? সুমেরীয়, সুমেরীয়দের দ্বারা কি হয়েছে? শুরু হয়েছে। এটা কিন্তু স রয়েছে, দ্বন্দ্ব স আর তালব্য স। সুমেরীয় শুরু, সুমেরীয় শুরু। তাহলে সভ্যতার সূচনা বা সভ্যতার শুরু হয়েছে কাদের দ্বারা? আমাদের এই সুমেরীয়দের দ্বারা। আর এই সভ্যতার যে সূচনা হয়েছে, এদের সবচেয়ে বেশি অবদান ছিল সুমেরীয়দের। তারা কি আবিষ্কার করেছে? হুইল, চাকা আবিষ্কার করেছে। দেখেন, আমরা সভ্যতায় পদার্পণ করছি কিসের মাধ্যমে জানেন? আমরা অ্যাকচুয়ালি সভ্যতায় পদার্পণ করছি চাকা ও আগুন আবিষ্কারের মধ্য দিয়ে। চাকা ও আগুন, চাকা ও আগুন আবিষ্কারের মধ্য দিয়ে কিন্তু আমরা কি করেছি? সভ্যতায় পদার্পণ করেছি। তারপরে দেখেন, দ্য স্ক্রিপ্ট ইনভেন্টেড বাই দ্য সুমেরিয়ানস, সুমেরিয়ানরা একটা লিপি আবিষ্কার করেছিল, তার নাম কি? তার নাম হলো কিউনিফর্ম, কিউনিফর্ম লিপি, কিউনিফর্ম লিপি, যেটা দেখতে প্রায় ইংলিশ ভি অক্ষরের মতো। দ্য ওল্ডেস্ট যে স্ক্রিপ্ট, যেটা ছিল আমাদের, আচ্ছা ওটা একই প্রশ্ন, কিউনিফর্ম। তারপরে দ্য ইপিক অফ গিলগামেশ ওয়াজ রিটেন ইন কিউনিফর্ম, আর এই কিউনিফর্ম লিপিতেই কিন্তু কি করা হয়েছে? গিলগামেশ মহাকাব্য যেটা, সেটা কিন্তু রচনা করা হয়েছে। গিলগামেশটা অনেক গুরুত্বপূর্ণ। চাকা আবিষ্কার, কিউনিফর্ম, আর সভ্যতার সূচনা সুমেরদের দ্বারা। এই তিনটে একটু আপনি এখান থেকে ভালোভাবে করে নেবেন। বিউপির জন্য কম গুরুত্বপূর্ণ, বাট পড়তে হবে, কারণ কিভাবে কোশ্চেন করবে এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না ব্যাপারগুলা। তারপরে দেখেন, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট লিগেল কোড। আমরা কিন্তু জানি যে আমাদের আইনের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে উর্নাম্য, যে এটা তেমন একটা আমরা জানতাম না, আমরা এখন উর্নাম্য সম্পর্কে জানবো অ্যাকচুয়ালি। তো দেখেন, আমরা একটু দেখি এটা। দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট লিগেল কোড যেটা, দ্য কোড অফ উর্নাম্য।
কোড অফ উরনামু ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য সুমেরিয়ান ল্যাঙ্গুয়েজ। সুমেরীয় ভাষায় লেখা হয়েছিল হইলো কোড অফ উরনামু, যেটা প্রথম আইন বলতে পারি আমরা, ফার্স্ট লিগ্যাল কোড। আরেকটা যেটা ছিল সেটা আমি দেখাই এখানে, এটা হলো আমাদের হাম্মুরাবি। এই যে হাম্মুরাবি, আমরা কিন্তু জানতাম যে দা কোড অফ হাম্মুরাবি যেটা, এটাই হলো প্রাচীন, এটা কিন্তু প্রাচীন না। কোড অফ উরনাম্মু যেটা, এইটা হলো প্রাচীন। কোড অফ উরনাম্মু, তারপরে আমি যদি আরেকটা দেখাই, এখানে আমাদের রাজা ছিল এখানে ডুঙ্গি। ডুঙ্গির কিছু আইন, কোড অফ উরনাম্মু, আরো আগে যত যা ছিল সবকিছু একত্রে সংকলন করেছিল কি আমাদের, একত্রে সংকলন করেছিল হইলো আমাদের এই যে হাম্মুরাবি। হাম্মুরাবি এটার সংকলন করেছিল এবং নামটা দিয়েছিল কি, নামটা দিয়েছিল হইলো কোড অফ হাম্মুরাবি। কোড অফ হাম্মুরাবি এটার নাম দিয়েছিল। তো এই জন্য কিন্তু হাম্মুরাবি আইন সংকলনে বিখ্যাত। তিনি কিসে বিখ্যাত? আইন সংকলনে বিখ্যাত। কিন্তু এই যে আমাদের হাম্মুরাবি একজন সংকলন হিসেবে বিখ্যাত। সংকলন মানে কি? সংকলন করার মানে হলো সবগুলো এক জায়গায় একত্র করে নিয়ে আসা, এটাই হইলো কি আমাদের, এটাই হইলো সংকলন। আচ্ছা, তারপরে এটা যদি আমরা দেখছি, তারপরে দেখেন এখানে কি করা হয়েছিল, এখানে সিটি স্টেটস করা হয়েছিল, নগর রাষ্ট্র, 30টা নগর রাষ্ট্র গঠন করেছিল হইলো আমাদের ডঙ্গি। এই 30টা নগর রাষ্ট্র এবার কি গঠন করেছিল? এম্পায়ার গঠন করেছিল, মানে 30টা নগর রাষ্ট্র নিয়ে একটা সাম্রাজ্য গড়েছিল কে? সাম্রাজ্য গড়েছিল হইলো ডঙ্গি। আর এই নগর রাষ্ট্রের প্রধান যে চিফ অফ আ সিটি স্টেট ওয়াজ কল্ড পাতেশি। পাতেশি বলা হইতো। এই যে নগরের যে প্রধান থাকতো তাকে কি বলা হইতো? নগরের প্রধানকে পাতেশি বলা হইতো। আচ্ছা, ওখান থেকে ওইটুকু পড়ে নিলেই হবে। আমি যদি আরেকবার আপনাদেরকে বলি, সুমেরীয়, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা হইলো অনেকগুলো সভ্যতার সংকলন, যেটা শুরু হয়েছে কিসের দ্বারা? সুমেরীয় সভ্যতার দ্বারা শুরু হয়েছে। তাহলে সুমেরীয় সভ্যতা দ্বারাই কি হয়েছে? সভ্যতার সূচনা হয়েছে, বা সুমেরীয়দের দ্বারাই সভ্যতার সূচনা হয়েছে। এটা আমরা ইজিলি বুঝতে পারলাম। তারপরে আমরা আরেকটা বিষয় পড়ছিলাম, সেটা কি? সেটা হলো যে আমরা সভ্যতায় পদার্পণ করছি কিসের মাধ্যমে? আমরা সভ্যতায় পদার্পণ করেছি চাকা ও আগুন আবিষ্কারের মধ্য দিয়ে আমরা সভ্যতায় পদার্পণ করেছি। আর এই চাকা আবিষ্কার করেছে কারা? এটা সবচেয়ে বড় অবদান ছিল সুমেরীয়দের। তারা একটা কি করেছে? লিপি আবিষ্কার করেছিল, কিউনিফর্ম। যে লিপিটার নাম কি আমাদের? যে লিপিটার নাম হইলো আমাদের কিউনিফর্ম। এই কিউনিফর্ম লিপিটাও কিন্তু তারা আবিষ্কার করেছিল, যে লিপিতেই লেখা হয়েছে কি আমাদের? গিলগামেশ। আর আইন যেটা লেখা হয়েছে আমাদের, কোড অফ উরনাম্মু যেটা, এটা লেখা হয়েছে আমাদের সুমেরীয় ভাষায়। আচ্ছা, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন যেটা, আমাদের ব্যাবিলনীয় সিভিলাইজেশন বা ব্যাবিলনীয় সভ্যতা যেটা, এটা আমরা একটু দেখবো চলে। এটা অ্যাকচুয়ালি কোন জনগণের দ্বারা এটা হয়েছিল? অ্যামিরাইট। অ্যামিরাইট লোকজন যারা ছিল আর কি, অ্যামিরাইট নাগরিক যারা ছিল, এদের দ্বারা কি করা হয়েছে? এই যে আমাদের ব্যাবিলনীয় সভ্যতা ইস্টাবলিশ করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি এখানে অ্যামিরাইট লিডার, এটা হলো আমাদের হাম্মুরাবি। তো এটা একটা কথা বলে নেই, আপনি নর্মালি সব বইতে দেখতে পাবেন যে ব্যাবিলনীয় সভ্যতার যে স্থপতি যেটা বলা হচ্ছে আর কি, ব্যাবিলনীয় সভ্যতা আমাদের আর্কিটেক্ট যাকে বলা হচ্ছে, এটার নাম হলো হাম্মুরাবি। কিন্তু ব্যাবিলনীয় সভ্যতার প্রতিষ্ঠা বা শুরু কিন্তু তার আগেই হয়েছে। বাট স্থপতি স্পেশালি বলা হচ্ছে কাকে? স্থপতি স্পেশালি বলা হচ্ছে হইলো আমাদের হাম্মুরাবিকে। ভাই তাহলে কেমনি কি এটা ভাই? 1971-এর ইতিহাসে তুমি ভালোভাবে জানো না, এখনো প্রকৃত ইতিহাস জানো নাই, তুমি সেই 5,000 বছর আগের যে ইতিহাসগুলো, সেগুলো তুমি প্রকৃত কেমনে জানবা ভাই? তো বুঝতে পারছো আশা করি ব্যাপারটা। তো বইতে যেভাবে দেওয়া হয়েছে, বিভিন্ন ইতিহাসবিদ যেভাবে লেখছে, তারপরে অ্যানথ্রোপোলজিস্ট যেভাবে লেখছে, আমরা সেভাবেই পড়বো আর কি। তো এটা আমরা এভাবেই জানবো যে অ্যামিরাইট লিডার হাম্মুরাবি হইল ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি, যিনি একটা আইন প্রণয়ন করেছিল, তার নাম কি? কোড অব হাম্মুরাবি। এটার জন্য অনেক বেশি বিখ্যাত ছিল, কোড অব হাম্মুরাবি। কোড অফ হাম্মুরাবি, কোড অফ হাম্মুরাবির মূল কথা কি ছিল? কোড অফ হাম্মুরাবির মূল কথা ছিল হইল চোখের বদলে চোখ। মানে যদি কেউ তোমার চোখ নষ্ট করে, তুমিও তার চোখ নষ্ট করো। যদি কেউ তোমার হাত কেটে দেয়, তুমিও তার হাত কেটে দেবে। মানে কঠোর আইন ছিল এক প্রকার। আর আপনি যদি মিথ্যা সাক্ষ্য দিতেন, তাহলে আপনাকে কি করা হইতো? মৃত্যুদণ্ড দেওয়া হইতো। আচ্ছা, এই লাইনটা পড়ার দরকার নাই, এটা এমনিতে নর্মালি বলা হয় যে ফার্স্ট রিটেন ল গিভার ইন হিস্ট্রি, বাট এর আগে অনেকেই ল দিয়েছিল। নর্মালি জাস্ট একটু এক নজরে দেখে যাবেন। তারপরে যদি আমরা দেখাই, এইটা নিয়েও ঝামেলা আছে ম্যাপের এই ব্যাপারটা। দ্য ওল্ডেস্ট নোন ম্যাপ ওয়াজ ফাউন্ড ইন রেঞ্জ অফ দ্য সিটি অফ গাথুর। গাথুরের শহরে পাওয়া গেছে, মানে উত্তর ব্যাবিলনের গাথুর শহরে পাওয়া গেছে হইলো আমাদের প্রাচীন মানচিত্র।
তাহলে আপনারা বলতে পারেন যে ভাই এই মানচিত্র তাহলে কে অঙ্কন করছে, মানচিত্র কি ব্যাবিলনীয়রা এরা অঙ্কন করছে? কিন্তু আমরা তো জানি যে পৃথিবীর যে মানচিত্র যেটা এটা অঙ্কন করছে হলো গ্রিকরা। তাহলে কেমনি কি এইটা ভাই, গ্রিকরা যে মানচিত্র অঙ্কন করেছে সেটা আমরা বলবো না যে একেবারে ঠিকঠাক সবকিছু ওর মধ্যে ছিল, এটা তো সম্ভব না আর কি সেই সময় সবকিছু ইনক্লুড করা। তো যতটা করছে মানে পৃথিবীর একটা পূর্ণাঙ্গ মানচিত্র বলতে পারি যে আমরা, তারা তৈরি করেছিল গ্রিকরা। কিন্তু এর আগে মানচিত্র কি ছিল না? হ্যাঁ অবশ্যই ছিল। মানুষ লিপি আবিষ্কার করছে, মানচিত্র আবিষ্কার করতে পারবে না যে কোথায় কিভাবে যাওয়া হচ্ছে? এই যে ছোট ছোট যে ব্যাপারগুলা, এই মানচিত্রগুলো পাওয়া গিয়েছিল কোথায়? এই মানচিত্রগুলো পাওয়া গিয়েছিল হইলো ব্যাবিলনের উত্তর গাথুর শহরে, ব্যাবিলনের উত্তর গাথুর শহরে। যদি বলা হয় প্রথম মানচিত্র কোথায় পাওয়া গেছে, ব্যাবিলনের উত্তর গাথুর শহরে পাওয়া গেছে। যদি বলা হয় মানচিত্র তৈরি করেছে কারা সর্বপ্রথম, তখন আপনি দাগাবেন হইলো গ্রিকরা। গ্রিকরা মানচিত্র তৈরি করেছে। দেখেন ইনাদের কিছু সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস আছে, এগুলো একটু দেখে নিতে হবে আমাদের। পঞ্জিকা যেটা, ক্যালেন্ডার সিস্টেম, দা রেশিও অফ, তারপরে ডায়ামিটার, তারপরে ডেসিমেল, তারপরে ডেভেলপমেন্টস ইন জিওমেট্রি, মানে এগুলো তারা কাজ করছে আর কি। জাস্ট নর্মালি এগুলো আপনি দেখে নেবেন। তারপরে অ্যাসিরীয় অ্যাসিরীয় সিভিলাইজেশন যেটা, এটা একটু আমরা দেখবো। অ্যাসিরীয় সিভিলাইজেশন এটা গড়ে উঠছে কাদের দ্বারা? আশুরদের দ্বারা। আশুর, আশুর থেকে গড়ে উঠছে অ্যাকচুয়ালি অ্যাসিরীয় সভ্যতা। এই আশুরকে অ্যাকচুয়ালি, আশুর হইলো অ্যাসিরীয়দের দেবতা, তার নাম থেকেই আসছে এটা আশুর হিসেবে। তো এগুলো আমাদের লাগবে না, এটা এমনিতে নর্মালি পড়ে নেবেন। এই আশুর অর্থ কি? আশুর অর্থ হলো ফার্টাইল প্লেন, সমভূমিকে বোঝানো হয়, মানে উর্বর সমভূমি বা সুজলা ভূমিকে বোঝানো হচ্ছে এই আশুর দ্বারা। তারপর ইনারা কিছু কন্ট্রিবিউট করছে আমাদের এখানে। 360 ডিগ্রি, 360 ডিগ্রি সম্পর্কে ধারণা দিয়েছে। তারপরে ল্যাটিচিউড লঙ্গিচিউড সম্পর্কে ধারণা দিয়েছে। তারপরে ক্রিয়েটিং ব্রোঞ্জ স্কাল্পচার, তারা ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করেছে। তারপরে ফর্মিং ফার্স্ট স্ট্যান্ডিং আর্মি, তারা সর্বপ্রথম এই যে আর্মি বা সেনাবাহিনী গঠন করেছিল। নন ফর ইউজিং আয়রন ওয়েপন্স ইন ওয়ারফেয়ার, তারা লোহার যে যন্ত্রপাতি বা লোহার আপনারা অস্ত্র বলতে পারেন, এগুলো তারা কি করেছিল? তৈরি করেছিল। জাস্ট আপনি এগুলো একটু এক নজরে দেখে নেবেন তারা কি কি তৈরি করেছিল। তো অ্যাসিরীয় সভ্যতার যে কাহিনীগুলো আশা করি আপনাদের পড়াতে হবে না। অ্যাসিরীয় সভ্যতার কাহিনী হলো, অ্যাসিরীয় সভ্যতা ভাই ব্যাবিলনীয় সভ্যতা, তারপর সুমেরীয় সভ্যতা, দুই সভ্যতার দ্বারাই অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছিল। যার কারণে কি করে এরা পরবর্তীতে একটা সেনাবাহিনী গঠন করে এবং একের পর এক আক্রমণ চালায়। ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা হলো প্রথমে তারা নর্মালি কি করতো, জীবিকা নির্বাহ করতো কৃষি কাজ করে। বাট একের পর এক আক্রমণ হইলে তো আপনি অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন না? অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবো, যেমন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিলাম। তো এরকম প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে তারা। তারা কি করে, তারা কৃষি কাজ বাদ দিয়ে কি করলো, একের পর এক আক্রমণ করা শুরু করে দিল। আক্রমণ করে তারা সফলতা লাভ করলো। আর একটা সাম্রাজ্য কখনোই বেশি দিন টেকে না, একসময় না একসময় তার পতন ঘটবে, এটা মাস্ট, ঘটবেই, মানে ঘটবে মানে ঘটবে। তো আসুরদের বা অ্যাসিরীয়দের পতনের পেছনে অন্যতম কারণ কি? অন্যতম কারণ হইলো এই অ্যাসিররা যে অঞ্চলগুলো জয় করতো সেখান থেকে কি করে আসতো, সেখান থেকে ওখানকার যারা ছিল আর কি, দাস যারা ছিল তাদেরকে নিয়ে আসতো। আমি যে এখন তো জয় করছি, ওখানকার যে লোকজন সবগুলো তো আমার দাস এখন। এই দাসগুলো নিয়ে এসে কি করতো, এগুলো আবার সেনাবাহিনীতে আবার কি করতো, যোগদান করাইতো আর কি। এই যার কারণে সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টির জন্য এনাদের পতন ঘটে যায়। এই অ্যাসিরীয়দের কিন্তু এশিয়ার রোমান বলা হয়। এই এশিয়ার রোমান বলা হয় এদের। রোমান কোথাকার? রোমান মানে ইতালি, এটা ইউরোপ। আর এই যে অ্যাসিরীয় এরা অবস্থান করতেছে কোথায়? এশিয়ায়। এশিয়ার রোমান বলা হচ্ছে। রোমানরা যেমন একের পর এক অঞ্চল জয় করেছিল। মধ্যযুগে জাস্ট কি ছিল আমাদের? মধ্যযুগে জাস্ট ছিল হইলো আমাদের রোমান সভ্যতা, যেটা রোমকে কেন্দ্র করে গড়ে উঠেছিলাম, কতদিন পড়াইছিলাম। একদিকে ছিল রোম, আরেকদিকে ছিল কনস্টান্টিনোপল। সেই সময় কিন্তু কোনো জাতি রাষ্ট্র ছিল না, যেমন এই যে ইংরেজ, তারপর ফ্রান্স, এরকম কিন্তু জাতি রাষ্ট্র ছিল না, জার্মান। একটাই কি ছিল? সাম্রাজ্য ছিল আর কি। তার পরবর্তীতে আস্তে আস্তে নিজেদের মধ্যে জাতীয়তা বোধ যখন চলে আসে, রেনেসা লব্ধ জ্ঞানের দ্বারা তারপরে একের পর এক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তারপরে ক্যালিডীয় সভ্যতা, ক্যালিডীয় সভ্যতাকে নব্য ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। কারণ এই ক্যালিডীয়রা ব্যাবিলনকে কেন্দ্র করে তারা সভ্যতাটা গড়ে তুলেছে। এবং তারা কি করে নাই, তারা ব্যাবিলনকে ধ্বংস করে নাই, ব্যাবিলনকে তারা কি করে নাই, ধ্বংস করে নাই, ধ্বংস না করে ওখানেই তারা কি করেছে, সভ্যতাটা গড়ে তুলেছে। এরা কি হিসেবে পরিচিত? এই যে নিউ ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন, এটা মানেই নতুন, নতুন ব্যাবিলনীয় সভ্যতা বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। তারপরে এই যে হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলিয়ন বা ঝুলন্ত উদ্যান, যেটা, এই ঝুলন্ত উদ্যানের অবস্থান কোথায়? এই ঝুলন্ত উদ্যানের অবস্থান হইলো আমাদের ইরাকে। ইরাকে অবস্থান করতেছিল এই ঝুলন্ত উদ্যান, যেটা কে নির্মাণ করেছে? নেবুচাঁদনেজার। এটার কাহিনী আমি বলেছিলাম আগের ব্যাচের, নতুন যারা আছেন তাদের জন্য বলতেছি। এই যে নেবুচাঁদনেজারের একজন স্ত্রী ছিল। তার স্ত্রী ছিল হইলো আহ যে অঞ্চলে আর কি, সেই অঞ্চলে বলতে পারেন যে অনেক বেশি কি ছিল, বন জঙ্গল পাহাড় পর্বত ছিল।
অঞ্চলটা হলো মিডিয়ানে অবস্থান করতেছিল আর কি। মানে এই যে আমাদের নেবুচাঁদ নেজারের শ্বশুর বাড়িটা অবস্থান করতেছিল ওখানে। তো ওই মিডিয়ান যে অঞ্চলটা, এই অঞ্চলটা কেমন ছিল? অঞ্চলটা ছিল পাহাড় পর্বতে পরিপূর্ণ। বাট ইরাকে হইলো মরুভূমির মতো, যে অঞ্চলে তারা বসবাস করতেছিল ব্যাবিলনে। তো ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা হয়েছে তার স্ত্রী সবসময় যেন মন খারাপ করে থাকতো, কারণ তার আবহাওয়াটা গায়ের সাথে শুট করে না। ওই যে আমরা বলছিলাম ইয়ের ক্ষেত্রে আর কি, ইবনে বতুতা আছে বলেছে দোজক কি জানি বলেছে, মনে পড়তেছে না আমার। দোজকপূর্ণ নিয়ামত যেটা আর কি, দোজকপূর্ণ নিয়ামত কেন বলেছে এর পিছনে আমরা কয়েকটা কারণ খুঁজে বের করছিলাম, কারণ তো নির্দিষ্ট করে বলে যায় নাই। তার মধ্যে আমরা কি কি কারণ খুঁজে বের করছিলাম? আর্থসামাজিক কারণ, তারপরে আমাদের অর্থনৈতিক কারণ, আর্থসামাজিকের মধ্যে অর্থনৈতিক আছে, তারপরে আমরা বেরছিলাম আবহাওয়া জনিত কারণ। মানে ইবনে বতুতার যে আবহাওয়া আছে এটা এক প্রকার গ্রীষ্মকালীন, আর আমাদের এখানে নাতিশীতোষ্ণ, এগুলো বের করছিলাম। এই জন্য তার স্ত্রী সবসময় মন খারাপ করে থাকতো। এই জন্য নেবুচাঁদ নেজার কি করে, নেবুচাঁদ নেজার তার বিল্ডিং যেটা ছিল আর কি, বিল্ডিং এর ছাদে অনেকগুলো গাছ লাগায়। মানে এত সুন্দর করে পরিচর্যা করেছিল, প্রায় কত হাজার লোক ছিল আর কি পরিচর্যা করার জন্য। রাজা রানীর ব্যাপার না, অনেক বড়। এই যে আপনার মতো নর্মাল যে ছাদে গার্ডেন করছে এমন কিছু না, বিশাল বড় করে তৈরি করছিল, যেটা অ্যাকচুয়ালি দূর থেকে দেখতে মনে হচ্ছে যে ঝুলে আছে, মানে ঝুলন্ত ঝুলন্ত উদ্যান আর কি। তো এই জন্য ওখান থেকে নামটা চলে আসছে হইলো ঝুলন্ত উদ্যান। ইতিহাসের সবকিছুর পিছনে ভালোবাসা, ভালোবাসার কারণে ধ্বংস হয়ে গেছে, ভালোবাসার কারণে স্থাপত্য নির্মাণ করেছে। তো দেখেন ইনারা অ্যাকচুয়ালি কি কি করছে, একটা দিনকে 24 ঘন্টায় কি করেছে, বিভক্ত করেছে। একটা দিনকে কি করেছে তারা? 24 ঘন্টায় বিভক্ত করেছে। তারপরে ঘড়ির কাঁটাকে 12 ঘন্টায়, 12 12 24 তারা কি করেছে, বিভক্ত করেছে। এই দুইটা এখান থেকে আপনার পড়লি হয়ে যাবে। আর এটার সাথে কিন্তু ঝামেলা লেগে যাবে, এর সাথে ঝামেলা লেগে যাবে আমাদের মেসোপটেমিয়া। যার সাথে আপনি মনে রাখবেন একটা দিনকে 24 ঘন্টায় যেটা বিভক্ত করেছে, এইটা কারা? এইটা হইলো আমাদের এই যে নব্য ব্যাবিলনীয় সভ্যতা বা ক্যালিডীয় সভ্যতা। এনারা আবার কি করেছে, এক সপ্তাহকে 7 দিনে বিভক্ত করেছে। তার মানে দিনটা এটা সীমাবদ্ধ থাকবে ক্যালিডীয়দের মধ্যে। দিন নিয়ে কাজ করেছে কে ভাই? দিন নিয়ে কাজ করেছে হইলো ক্যালিডিও। এরপরে মাস আর বছর নিয়ে কাজ করেছে কে? মাস আর বছর নিয়ে কাজ করেছিল হইলো আমাদের এই যে আমাদের ইজিপটিয়ান সিভিলাইজেশন বা মিশরীয় সভ্যতা যেটা, এইটা কাজ করেছে। মিশর সভ্যতা যেটা, এটা কি বলা হয়? দ্য ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল। নীল, নীল নদের দান বলা হয় এই মিশরকে। এই নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতাটা গড়ে উঠেছে। নীল নদ বললেও এটা কিন্তু একটা নদী। যদি বলা হয় দীর্ঘতম নদী কোনটা পৃথিবীর, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হইলো আমাদের নীল নদ বা নীল নদী। আর যদি বলা হয় বৃহত্তম, সেটা হইলো আমাদের অ্যামাজন, কারণ পানি ধারণ ক্ষমতা অ্যামাজনের বেশি। অ্যামাজন প্রশস্তর দিক দিয়েও বড়, প্রশস্ততম হইলো আমাদের অ্যামাজন। আচ্ছা যাই হোক, এটা কে বলছে? এটা বলছে হইলো আমাদের হেরোডোটাস। হেরোডোটাস বলছে হইলো যে আমাদের কি নীল নদের দান হইলো আমাদের মিশর। মিশরটা আমাদের কিসের দান? নীল নদের দান। এই নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নীল নদকে কেন্দ্র করে কিভাবে গড়ে উঠেছে ব্যাপারটা? নীল নদ যেখানে প্রবাহিত হয়েছে আর কি, তার আশেপাশের অঞ্চলে প্রচুর বন্যা হইতো। এই বন্যার ফলে কি হইতো? বন্যার ফলে নদী তো পানি ওগুলো বহন করে নিয়ে যাবে না, নিয়ে যাবে, এবং তার আশেপাশে যে অঞ্চলগুলো সেগুলোতে কি হবে, চর জেগে উঠবে, কিন্তু চর জেগে উঠবে। তো পাহাড় থেকে মাটি চলে আসতো লাল মাটির মতো, তারপরে এগুলো এসে নদীর চরে জমে যেত, দুই তীরবর্তী অঞ্চলে জমে যেত, তারপর গাছপালা চলে আসতো, যার কারণে এই মাটিটা পচে যায়। তার গাছে কিন্তু প্রচুর সার রয়েছে, জৈব সার ক্রিয়েট হয় ওর মাধ্যমে। তো এর মাধ্যমে কি হইতো, মাটিটা অনেক বেশি উর্বর হইতো আমাদের নীল নদীর যে তীরবর্তী যে অঞ্চলগুলো আছে। যার কারণে এই অঞ্চলে তারা চাষাবাদ করতো, আর চাষাবাদকে কেন্দ্র করে কি গড়ে উঠেছিল, সভ্যতা গড়ে উঠেছিল। আমরা সভ্যতা বলতে পারি, তারপরে আরো নগরের ব্যাপারটা আলাদা, আর সভ্যতা যে এটা আর কি, সেটা কিন্তু আমাদের গড়ে উঠেছে বিশেষ করে নদীকে কেন্দ্র করে। আচ্ছা তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা অ্যাকচুয়ালি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এটা বলছে কে? বলছে হইলো হেরোডোটাস। হেরোডোটাস কে? হেরোডোটাস হইলো আমাদের ইতিহাসের জনক, ইতিহাসের জনক হেরোডোটাস। ইনি কিন্তু একজন গ্রিক, গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস। আর বৈজ্ঞানিক ইতিহাসের জনককে? বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় হইলো থুকিডাইসিস বা থুসিডাইসিস। থুকিডাইসিস বা থুসিডাইসিস ইনি অ্যাকচুয়ালি ইতিহাস রচনার মধ্যে একটা বিপ্লব ঘটায়। তিনি দেখায় যে না, নর্মালি আমরা বর্ণনা করব না, আমরা অ্যাকচুয়ালি কি করব, প্রমাণের ভিত্তিতে আমরা বর্ণনা করব। যেমন সেই সময়কার মুদ্রা দেখবো, ওই সময়কার মুদ্রা কি কথা বলতেছে যদি থাকে আর কি এরকম, বা ওই সময়কার স্থাপত্য কি কথা বলতেছে, তারপর ভিত্তি করে আমরা কি করব, আমরা রচনা করবো, মানে প্রমাণের উপর ভিত্তিতে। এই জন্য বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কাকে? তুকিডাইসিস বা থুসিডাইসিস কে। আচ্ছা, তো এনাদের একটা লিখন পদ্ধতি ছিল, এনাদের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক্স দুইটাই সেম, দুইটাই কি ভাই? সেম। এখানে ক নর্মালি থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপর এনারা কিন্তু প্যাপিরাসকে ব্যবহার করতো লেখার জন্য। প্যাপিরাস হলো একটা উদ্ভিদ, যে উদ্ভিদকে পিষে পিষে কি করা হইতো, কাগজ তৈরি করা হইতো। আচ্ছা, তারপরে দ্য সিস্টেম অফ কাউন্টিং অ্যাজ 1 ইয়ার মেড আপ
12 মান্থস। আমি বলছিলাম না যে দিনটা আমরা সীমাবদ্ধ রাখবো কাদের মধ্যে, ক্যালিডিওদের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো হইলো দিন, যে দিন হইলো তাদের মধ্যেই, যে একদিনকে 24 ঘন্টা, এক সপ্তাহকে 7 দিন, এটা জাস্ট তারাই করছে। আর মিশরীয় সভ্যতারা কি করেছে, মিশরীয় সভ্যতা করেছে হইলো আমাদের 12 মাস নিয়ে কি করেছে, 1 বছর গঠন করেছে। অর্থাৎ 1 বছরকে তারা 12 মাসে বিভক্ত করেছে, এবং 1 মাসকে তারা কি করেছে, 30 দিনে বিভক্ত করেছে। 1 মাসকে তারা 30 দিনে বিভক্ত করেছে। তাহলে মাস বছর, মাস বছর এই দুইটা হইলো আমাদের মিশরীয় সভ্যতার সাথে সম্পর্কিত, মাস আর বছর, মাস আর বছর। আর ক্যালিডিও যেটা, এটা আমাদের দিনের সাথে সম্পর্কিত, ক্যালিডিও দিন, আর মিশর রতে বছর মনে রাখতে পারেন, আবার এখানে মাসও মনে রাখা যায়, দন্তস্ব আর তালব্যস্য। আচ্ছা, যাই হোক, আমি যেখানে ছিলাম আর কি, তারপরে তারপরে এনারা কি কি করছে এগুলো একটু আপনারা দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আরেকটা ব্যাপার সেটা হইলো, এখানকার যারা রুলার্স বা শাসক যারা ছিল, রাজা যারা ছিল, তাদেরকে কি বলা হইতো, ফারাও বলা হইতো, ফারাও বলা হইতো তাদেরকে, কিন্তু এটা একটু মনে রাখবেন। তারপরে আমাদের পৃথিবীর একবারে সর্বপ্রাচীন স্থাপত্য যেটা, আমাদের পৃথিবীর সর্বপ্রাচীন স্থাপত্যের নাম কি, সর্বপ্রাচীন স্থাপত্যের নাম হইলো পিরামিড। পিরামিড, পিরামিড হইলো আমাদের সর্বপ্রাচীন স্থাপত্যের নাম। আর এই সবচেয়ে বড় পিরামিড যেটা রয়েছে আমাদের, পিরামিড অফ ফারাও ফুকু, এটার অবস্থান কোথায়, অবস্থান হইলো মিশরে। এটার অবস্থান কোথায়, অবস্থান হইলো মিশরে। যদি প্রশ্ন আসে স্থাপত্য কর্ম যেটা নির্মাণ করা হয়েছে প্রথম, এগুলোর অবস্থান কোথায়, মিশরে। তারপর সবচেয়ে বড় যেটা, সেটার অবস্থান কোথায়, সেটার অবস্থান হইলো আমাদের মিশরে। যদি কখনো কোশ্চিন করা হয় যে সবচেয়ে বেশি আছে কোথায়, বেশি কিন্তু আছে হইলো সুদানে। সুদানে কিন্তু সবচেয়ে বেশি পিরামিড রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে কোথায়, সুদানে। তো আমাদের মাথা কিন্তু ঘুরে যেতে পারে, মিশরের কথা শুনলে আমরা কিন্তু পিরামিডকে ভেবে বসি। মানে পিরামিড কোশ্চেন আসছে, সেটা মিশর হবে না, অ্যান্সার এটা কি হইতে পারে, অবশ্যই আমাদের মিশর হবে, এরকম কিন্তু আমরা ভেবে ফেলি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এটা আমাদের কি হবে, এটা হবে হইলো আমাদের সুদান, সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হইলো আমাদের সুদান। আচ্ছা, তারপরে আমি যদি নেক্সটে যাই আর কি, নেক্সট দেখি চলেন। নেক্সট হইলো আমাদের এই যে সিন্ধু সভ্যতা বা ইন্দুস সভ্যতা। আর এই সিন্ধু থেকে কিন্তু হিন্দু যে শব্দটা, এই শব্দটার কিন্তু উৎপত্তি হয়েছে, আমরা যেটা জানি আর কি সেটা। তারপরে ইন্দুস সিভিলাইজেশন ইমার্স অ্যারাউন্ড দা ইন্দুস রিভার। আমাদের যে নদ যেটা, বা সিন্ধু নদী বা সিন্ধু নদ, এই সিন্ধু নদকে কেন্দ্র করে কি করে উঠেছে আমাদের সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। দুইটা শহরে সবচেয়ে বেশি রয়েছে এটা, হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা। এই হরপ্পা ও মহেঞ্জোদারোর মধ্যে সবচেয়ে বেশি আগে আবিষ্কার করা হয়েছিল হইলো হরপ্পা, যেই জন্য এটা অ্যাকচুয়ালি অনেক সময় হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। তাহলে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলো কার মধ্যে ইনক্লুড হবে, এগুলো হবে হইলো আমাদের সিন্ধু সভ্যতার মধ্যে ইনক্লুড। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এটার অ্যাকচুয়ালি ক্রিয়েটর কাদেরকে বলা হয়, ক্রিয়েটর হিসেবে বলা হয় হইলো দ্রাবিড়। দ্রাবিড় যারা ছিল আর কি, দ্রাবিড়িয়ান বা দ্রাবিড় যারা ছিল, তাদেরকে কি বলা হচ্ছে, এটার ক্রিয়েটর বলা হচ্ছে। আমি যখন আপনাদেরকে পড়াইছিলাম, বাঙালি জাতির উৎপত্তি পড়াইছিলাম, তার মধ্যে কিন্তু এটা ছিল। বাঙালি জাতির উৎপত্তি যখন আমরা পড়ছিলাম, তখন আমরা বাঙালি জাতিকে দুইটা ভাগে বিভক্ত করছিলাম, একটা কি, একটা আর্য, আর একটা হলো আমাদের অনার্য বা আর্য পূর্ব। অনার্যদের মধ্যে কিন্তু দ্রাবিড়রা ছিল। তো বলা হয় যে দ্রাবিড়রাই হইলো এটার কি স্রষ্টা, এটা বলা হয় আর কি, যে সিন্ধু সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা, দ্রাবিড়রা। এই দাবিরা কিন্তু দক্ষিণ ভারতের আদি অধিবাসী। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর বাংলার অনুচর হিসেবে বলা হয় আর কি, অনুচর মানে করে তারা ঢুকেছিল আমাদের বাংলাতে। আচ্ছা, তারপরে এটা এই পর্যন্ত জাস্ট একটা লাইন বলতে পারেন আপনারা, এটা সত্য মিথ্যা আমরা কেউই জানি না, ইতিহাস বলতেছে এরকম যে দ্রাবিড়রা এটা ক্রিয়েট করছে। আর এটা ধ্বংস করছে কারা, ধ্বংস করছে হইলো আর্যরা। আর্যরা এসে এটা ধ্বংস করেছে। এই জন্যই কিন্তু আপনি অনেক সময় দেখতে পারেন যে সিন্ধু সভ্যতার ধ্বংস আপনি কোথাও দেখতে পারেন যে 1500 খ্রিস্টপূর্বাব্দ, আবার কোথাও দেখতে পারেন হইলো 2750 খ্রিস্টপূর্বাব্দ। দুইটা সালে কিন্তু আপনি দেখতে পারেন। তো আমরা কিন্তু জানি যে আর্যরা আমাদের এই ভারতবর্ষে আসছে কবে, 1500 খ্রিস্টপূর্বাব্দে। আর বাংলাতে প্রবেশ করছে হইলো তারও 1400 বছর পর, অর্থাৎ আমাদের 100 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, তারপরে আমরা দেখি চলেন, এটা দেখে ফেললাম। তারপর এটা আবিষ্কার করা হয়েছে কবে, দেখেন ভাই, আবিষ্কার এটা দুইটা সালে জড়িত, 21ও জড়িত, 22ও জড়িত। তো আমরা বলতে পারি যে 21 থেকে 22-এর মধ্যে অ্যাকচুয়ালি এটা আবিষ্কার করা হয়েছে। বাট অন্যান্য বইতে আপনি ডিরেক্ট 22 দেখতে পারবেন, বাট ইংলিশ বিভিন্ন আর্টিকেল সবার অন্যান্য জায়গায় আপনি 1921ও দেখতে পারবেন। তো দুইটাই অ্যাকচুয়ালি এটা সঠিক। তো এখানকার সাথে যারা জড়িত ছিল, তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর স্যার জন মার্শাল, তিনি গুরুত্বপূর্ণ। এগুলো জাস্ট একটু আমরা দেখে নেবো যে আবিষ্কারক, যদি প্রশ্ন করে যে সিন্ধু সভ্যতা আবিষ্কার করছে কেরা,
এটা আবিষ্কার করা হয়েছে কবে? 1921 থেকে 22-এর মধ্যে। যে এখানে যে একটা সভ্যতা ছিল, এই সভ্যতাটা আবিষ্কার। সিন্ধু সভ্যতা আবিষ্কারের আগে আমরা জানতাম যে আমরা হয়তো কোনো সভ্যতার অনুগত ছিলাম না, এরকম নর্মালি ছিলাম, বাট আমাদেরও সভ্যতা ছিল। আচ্ছা, তারপরে যদি আমি দেখাই, চলেন। এই যে আমাদের সিন্ধু সভ্যতা যেটা, এই সিন্ধু সভ্যতাকে কিন্তু আবার ব্রোঞ্জ যুগেরও সভ্যতা বলা হয়, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, অ্যাজ আ ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। তারপরে মহেঞ্জোদারো, এর অর্থ কি? এর অর্থ হলো মৃতের ঢিবি, মৃতের ঢিবি, ঢিবি, মৃতের ঢিবি। মাউন্ট অফ দা ডেড বলা হয় কাকে? মাউন্ট অফ দা ডেড বলা হয় হইলো মহেঞ্জোদারোকে, মহেঞ্জোদারো। তারপরে মহেঞ্জোদারোর সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা ছিল সেটা হলো আমাদের কি, ড্রেন সিস্টেম যেটা, মানে ড্রেনিং সিস্টেম যেটা, আমাদের নিষ্কাশন ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থাটা ছিল আমাদের এই যে আমাদের সিন্ধু সভ্যতার অনেক উল্লেখযোগ্য একটা অবদান। মানে মানে একবার বলতে পারি আমাদের শ্রেষ্ঠ অবদান বলতে পারি এটা আমরা। তারপরে এখানে কিছু নিদর্শন পাওয়া গেছে, তার মধ্যে হলো সিল, যেটা প্রায় 2500-র মতো এখানে সিল পাওয়া গেছে। এটা অনেক নিদর্শনীয় একটা ব্যাপার ছিল। তারপরে দ্য কনসেপ্ট অফ প্ল্যানেট উরবানাইজেশন অরিজিনেটেড ফ্রম দ্য ইন্দো সিভিলাইজেশন। তো দেখেন, নগর সভ্যতা যেটা, এই নগর সভ্যতা বলতে পারি আমরা। তারপরে পরিকল্পিত নগরায়ন যেটা, এই পরিকল্পিত নগরায়নের ধারণা কিন্তু আমরা এই সিন্ধু সভ্যতা থেকেই পাই। আমাদের দক্ষিণ এশিয়ার প্রথম নগর সভ্যতা বলতে পারি, বা সুপরিকল্পিত একটা সভ্যতা বলতে পারি কাকে আমরা? এই যে আমাদের সিন্ধু সভ্যতাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এনারা কিছু কাজ করেছে, মেজারমেন্ট নিয়ে কিছু কাজ করেছে, মেজারমেন্টস ফর লেন্থ এন্ড দ্য ইউজ অফ ওয়েটস, এগুলো নিয়ে তারা কাজ করেছে। দৈর্ঘ্য, তারপরে ওজন পরিমাপ, বাটখারা যেটাকে বলা হয় কি, বাটখারা, এই যে ওজন পরিমাপ করা হয় না, বাটখারা, সেগুলো আবিষ্কার করেছে কারা? এই যে আমাদের সিন্ধু সভ্যতা কর্তৃক এগুলো আবিষ্কার করা হয়েছে। তারপরে গ্রিক সিভিলাইজেশন, গ্রিক সিভিলাইজেশন এটা অ্যাকচুয়ালি কোন সাগরকে গড়ে উঠেছে? সেটা হলো আমাদের ভূমধ্য সাগর, ভূমধ্য সাগরকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছে। এই জন্য এটাকে কি বলা হয়? মেরিটাইম সিভিলাইজেশন বা সাগরীয় সভ্যতা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, এখানে আমাদের সিটি স্টেটস থ্রাইভড, আমরা বলতে পারি যে থ্রাইভড মানে গড়ে ওঠা বা প্রতিষ্ঠিত হওয়া। সিটি স্টেটস, নগর রাষ্ট্র কিন্তু গড়ে উঠেছিল আমাদের এই যে গ্রিসে। তো দেখেন, জিওগ্রাফিক্যাল কারণে এই যে আমাদের গ্রিক সভ্যতাকে দুইটা ভাগে ভাগ করছি আমরা কালচারের দিক থেকে। একটা হলো আমাদের হেলেনিক, আর একটা হলো আমাদের কি, হেলেনিস্টিক। হেলেনিক আর হেলেনিস্টিক দুইটা ভাগে কিন্তু আমরা ভাগ করেছি। তারপরে টু নোটেবল সিটি স্টেট, দুইটা নগর রাষ্ট্র যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো স্পার্টা আর এথেন্স। স্পার্টা এথেন্স উভয়ই পরস্পরের মধ্যে কি ছিল? শত্রুতা ছিল, একে অপরের শত্রু ছিল এরা। আর এই শত্রু থেকে এদের মধ্যে একটা যুদ্ধ হয়, যেটার নাম হলো পেলোপনেশিয়ান ওয়ার। পেলোপনেশিয়ান ওয়ার, এই যুদ্ধটা হয়। আর এই পেলোপনেশিয়া যুদ্ধের উপরই হেরোডোটাস একটা বই লিখেছিল বা একটা রচনা করেছিল, যার নাম কি? যার নাম হলো হিস্টোরিয়া। হিস্টোরিয়া, আর হিস্টোরিয়া শব্দ থেকে কিন্তু হিস্ট্রি শব্দটা আসছে। তাহলে ইংলিশ যে আমরা হিস্ট্রি শব্দটা ইউজ করি, এটা আসছে হলো গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যেটা সর্বপ্রথম ব্যবহার করেছে কে? সর্বপ্রথম ব্যবহার করেছে হলো হেরোডোটাস। এই জন্যই তাকে কিন্তু কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় যে ইতিহাসের জনক। আর ওই যে হিস্টোরিয়া শব্দটা উনি যে ব্যবহার করেছিল, তার উদ্দেশ্য ছিল এই শব্দ দ্বারা অনুসন্ধান করা, এইরকম। আর ইতিহাস যে শব্দটা, ইতিহাস শব্দটা কিভাবে গঠিত হয়েছে? ইতিহ যোগ আস, ইতিহ যোগ আস। আর ইতি দ্বারা কি বোঝানো হয়? ঐতিহ্য বোঝানো হয়। আচ্ছা, যাই হোক, তারপর আমরা যদি দেখি, প্রথম গণতন্ত্রের সূচনা বা সূত্রপাত হয় কোথায়? ফার্স্ট ডেমোক্রেসি বিগান ইন অ্যাথেন্স। অ্যাথেন্সে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়। এটা চালু করে কে? পেরিক্লিস। পেরিক্লিস এটার সূচনা করে। তারপরে প্রথম অলিম্পিক, ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস। গ্রিস, গ্রিসটা কি? গ্রিসটা হইলো যে ভাই দেশ, দেশের নাম হইলো কি? দেশের নাম হইলো গ্রিস। আর গ্রিক দ্বারা কি বোঝানো হয়? গ্রিক দ্বারা বোঝানো হয় হলো ভাষা এবং জাতি, ভাষা এবং জাতি। যেমন আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে গ্রিক শব্দ মেসোপটেমিয়া, কি শব্দ? গ্রিক শব্দ মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া কি গ্রিক শব্দ। তারপরে আমরা বললাম যে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস, গ্রিক দার্শনিক আমাদের সক্রেটিস, গ্রিক দার্শনিক প্লেটো, এগুলো কিন্তু আমরা পড়লাম। তারপরে গ্রিক বীর আলেকজান্ডার। তো ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি। তাহলে জাতিকেও বোঝানো হচ্ছে এবং ভাষাকেও বোঝানো হচ্ছে গ্রিক শব্দটার দ্বারা। আর গ্রিস শব্দটা দ্বারা কি বোঝানো হয়? গ্রিস শব্দ দ্বারা নেশনকে বোঝানো হয়। আচ্ছা, তারপরে দ্য গ্রিকস ওয়ার দ্য ফার্স্ট টু ড্র ম্যাপস অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের প্রথম বিশ্বের মানচিত্র অঙ্কন করেছে কারা? মানচিত্র অঙ্কন করেছে হইলো গ্রিকরা। তারপরে হেরোডোটাস নোন অ্যাজ দ্য ফাদার অফ হিস্ট্রি। আমাদের ইতিহাসের জনক বলা হয় কাকে? আমাদের হেরোডোটাসকে বলা হয়। এই হেরোডোটাসের জন্ম কোথায়? হেরোডোটাসের জন্ম হইলো কিন্তু গ্রিসে। এই জন্য কিন্তু তাকে আমরা বলতেছি কি, গ্রিক দার্শনিক। গ্রিক দার্শনিক না, গ্রিক ইতিহাসবিদ। ইতিহাসবিদ আমরা
তাকে কিন্তু বলতেছি। তারপরে সফোক্লিস ওয়াজ এ প্রমিনেন্ট প্লেরাইট ইন অ্যানশিয়েন্ট গ্রিস, গ্রিসের একজন নাট্যকার ছিল কি আমাদের সফোক্লিস। তারপরে সক্রেটিস অফেন রিফার্ড অ্যাজ দ্য টিচার অফ অল ফিলোসফার, আমাদের যতগুলো ফিলোসফার ছিল আমরা ওই স্পাদে যেটা মনে রাখি না, স্পা দিয়ে এটা লাগতেছে না, এটা আলাদা। স্পাদে এই যে আমাদের প্লেটো, অ্যারিস্টটল, এই সবার পিতা কাকে বলা হচ্ছে? পিতা না, মানে সকল আমাদের দার্শনিকদের শিক্ষক কাকে বলা হচ্ছে? সক্রেটিসকে বলা হচ্ছে। সক্রেটিসের শিক্ষকের নাম প্লেটো, প্লেটোর শিক্ষকের নাম হলো অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষক অ্যারিস্টটলের, সরি ভুল বলছি। দেখেন সক্রেটিসের ছাত্রর নাম কি আমাদের প্লেটো, প্লেটোর ছাত্রর নাম হলো আমাদের অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের ছাত্রর নাম হলো আমাদের আলেকজান্ডার। আর আলেকজান্ডার যে আমাদের এখানে খ্রিস্টপূর্ব 307 আক্রমণ করেছিল হিন্দুকুশ পর্বত অঞ্চলে, এটার অনুপ্রেরণা পেয়েছিল কিন্তু অ্যারিস্টটলের রচনা থেকে। আমাদের ভারতবর্ষকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল। আর আলেকজান্ডার ছিল একজন উচ্চাকাঙ্ক্ষা বীর, যে সবসময় চাচ্ছিল কি ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, এই জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে আক্রমণ করে। তো এই সকল ফিলোসফারদের টিচার কাকে বলা হচ্ছে? টিচার বলা হচ্ছে হইলো সক্রেটিসকে। আর এনার বিখ্যাত একটা উক্তি হইলো এই যে নো দাই সেলফ, যেটা আর কি ঢাকা কলেজের ওখানে লেখা আছে। তারপরে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এনারা সবাই অ্যাকচুয়ালি কি হিসেবে পরিচিত? ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে তারা পরিচিত। অ্যানশিয়েন্ট গ্রিস ইজ অলসো ফর ইটস ব্লাইন্ড এপিক পয়েট হোমার, হোমার একজন অন্ধ কবি ছিল, সেটার জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিল। তারপরে হু অথর দ্য এপিক্স, ইলিয়ড, ইলিয়ড রচনা করেছে, ওডিসি রচনা করেছে। তাহলে হোমার একজন অন্ধ কবি ছিল যিনি ওডিসি, ইলিয়ড রচনা করেছিল। রোমান সিভিলাইজেশন, আমাদের পবিত্র রোমান সাম্রাজ্য। পবিত্র রোমান সাম্রাজ্য তো আমরা একটা পড়া নাই, আপনারা যারা ইতিহাসটা পড়েন তারা অনেক জানতে পারবেন এই সম্পর্কে। এই রোমান সাম্রাজ্য অ্যাকচুয়ালি কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? টাইবার। আমরা যখন নদ নদী পড়ছিলাম তখন দেখছিলাম কিন্তু টাইবার রিভারকে কেন্দ্র করে আমাদের রোম গড়ে উঠেছিল। আর টেমস কে কেন্দ্র করে আমাদের নিউ ইয়র্ক, মেবি না লন্ডন, লন্ডন গড়ে উঠেছিল। তো দেখেন তারপরে এই যে আমাদের ইটস কন্ট্রিবিউশনস, আমাদের প্রিডোমিনেন্টলি ইন ল মেকিং, আইন প্রণয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হইলো আমাদের রোমান সভ্যতা, অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে দেখেন আর্কিটেকচারাল মার্ভেল, একটা স্থাপত্য ছিল তাদের, সেটা নাম হইলো কলোসিয়াম, কলোসিয়াম তাদের একটা স্থাপত্য ছিল। তারপরে যদি আমি বলি জুলিয়াস সিজার, ইনার একটা বিখ্যাত উক্তি কি? বিখ্যাত উক্তি হইলো ভিনি ভিডি বিসি, মানে কি? আই কেম, আই স, আই কনকোয়ার্ড, আমি এলাম, দেখলাম এবং কি করলাম? জয় করলাম। রোমান যারা সম্রাট ছিল অ্যাকচুয়ালি অনেক বিখ্যাত সম্রাট ছিল, কিন্তু দুঃখজনক ভাবে এই খ্রিস্টানিটির জন্য এই রোমান সভ্যতাটার পতন ঘটে যায় এক প্রকার, কারণ তাদের মধ্যে অনেক বেশি দ্বন্দ্বের সৃষ্টি হয়। মধ্যযুগটা ধ্বংস হয়েছে খ্রিস্টান ধর্মের কারণে অ্যাকচুয়ালি, অন্ধযুগ বলা হচ্ছে বা বন্ধা যুগ বলা হচ্ছে এই খ্রিস্টান ধর্মকে। আচ্ছা যাই হোক, তারপরে যদি আমরা দেখি আদার ইম্পর্টেন্ট সিভিলাইজেশন কিছু আমরা দেখব, সেটা হলো আমাদের এই যে ফিনিশীয় সভ্যতা, যেটা ফিনিশীয় সভ্যতা, এই ফিনিশীয় সভ্যতাটা কি করেছে? আমাদের 22টা ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেছে। তারপরে দ্য মডার্ন নেম অফ পার্সিয়া ইজ ইরান, এটা আমরা দেখলাম যে ইরানের পূর্ব নাম কি? পারস্য। আর ইরাকের পূর্ব নাম হইলো আমাদের মেসোপটেমিয়া। তারপরে যদি আমরা দেখি হিব্রু সভ্যতা, হিব্রু সভ্যতা, এটা হিব্রু সভ্যতার কথা যদি আপনার মাথায় চলে আসে অটোমেটিকলি আপনি কি দাগাবেন? হিব্রু সভ্যতা, এটার অবস্থান কোথায়? প্যালেস্টাইনের, স্পেসিফিক ভাবে বললে এটা হইলো জেরুজালেমে। আর হিব্রু এটা হলো একটা কিসের নাম? ভাষার নাম, যেটা হলো আমাদের সেমিটিক ভাষা, সেমিটিক ভাষা। আর হিব্রুতে যারা বসবাস করতো জাতি, তারাই কিন্তু হইলো ইহুদি। তারপরে অ্যাজটেক সভ্যতা, যেটা এই অ্যাজটেক সভ্যতাটা থ্রাইভ গড়ে উঠেছিল কোথায়? মেক্সিকোতে, মেক্সিকো এবং গুয়েতেমালাতে অ্যাকচুয়ালি গড়ে উঠেছিল, বাট বেশিরভাগ অবস্থান হইলো মেক্সিকোতে। তারপরে দ্য মায়া সিভিলাইজেশন লোকেটেড ইন সেন্ট্রাল আমেরিকা, মায়া সভ্যতার অবস্থান কোথায়? সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকা। মতে মায়া সভ্যতা, মতে মধ্য আমেরিকা, আবার এই মতে কিন্তু মেক্সিকো, মেক্সিকো মধ্য আমেরিকা, আবার হইলো আমাদের কি? মায়া সভ্যতা। তারপরে আকসুম সভ্যতা, এটা গড়ে উঠেছিল কোথায়? ইথিওপিয়া, তারপরে হইলো আমাদের সুদান, ইরিত্রিয়া এন্ড ইয়েমেন, ইয়েমেনে এটা গড়ে উঠেছিল, এশিয়ার ইয়েমেনে। তারপরে ইনকা সিভিলাইজেশন, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হইলো আমাদের সাউদার্ন পেরুতে, দক্ষিণ পেরুতে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা। ইনকা সভ্যতার অর্থ হইলো কি? ওরিয়ার, মানে যুদ্ধবাজ, যুদ্ধবাজ অর্থ হইলো ইনকা। তারপর যদি আমরা দেখি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ মাচু পিচ্চু ইজ লোকেটেড ইন পেরু, মাচু পিচ্চু যে শহর, যেটা আর কি, এটার অবস্থান কোথায়? পেরুতে অবস্থান করতেছে এটা। আচ্ছা, আমাদের সভ্যতা সম্পর্কে পড়া শেষ। সভ্যতার পর্যায়ক্রমে তারপরে যে বিষয়টা চলে আসবে সেটা হলো আমাদের রেনেসা বা রেনেসাস।
রেনেসা বা রেনেসাস বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? রেনেসা এটা একটা কি শব্দ আমাদের? ফ্রেঞ্চ ওয়ার্ড, যার অর্থ কি? যার অর্থ হইলো আমাদের কি পুনর্জন্ম বা পুনর্জাগরণ। আপনি যদি কখনো দুইটাই অপশনে দেখেন একই সাথে, যে পুনর্জন্ম দেওয়া আছে আবার পুনর্জাগরণও দেওয়া আছে, তখন কিন্তু আপনি অবশ্যই পুনর্জাগরণকে দাগাবেন। পুনর্জাগরণ এটাই হলো অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। পুনর্জাগরণ, এটার সাথে কিন্তু পুনর্জন্ম হবে, রিবার্থ যেটা এটাও কিন্তু হবে। তো আপনার এখন মনে হইতে পারে রেনেসা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? রেনেসা আমরা তো ভালো কিছুই বুঝতেছি আর কি। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? রেনেসা বলতে বোঝানো হচ্ছে কি আমাদের এই যে পুনর্জাগরণ বা পুনর্জন্ম। তাহলে কিসের পুনর্জাগরণের কথা বলা হচ্ছে? গ্রেকো রোমান সভ্যতা যেটা ছিল এটার পুনর্জাগরণ যেটা আর কি, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে আগের যে বিষয়গুলো সেগুলোই কি গুরুত্বপূর্ণ আমাদের মধ্যযুগে? রেনেসা কখন হয়েছে? রেনেসা কিন্তু আমাদের মধ্যযুগে হয়েছে। রেনেসার মাধ্যমে কিন্তু আমরা কি করছি? ইউরোপের আলোচনা করতেছি আমি এখন। মধ্যযুগ থেকে আমরা আধুনিক যুগে উত্তরণ করেছি এই রেনেসার মাধ্যমে। এই রেনেসার মাধ্যমে আমরা সামন্তবাদ থেকে পুঁজিবাদে গিয়েছি। তাহলে মধ্যযুগ কিসের জন্য এরকম করে বলা হচ্ছে? কারণ ভাই মধ্যযুগকে এক প্রকার বন্ধা যুগ বলা হয়। মধ্যযুগে তেমন একটা উন্নতি করে নাই, এর চাইতে আমাদের অ্যানসিয়েন্টেই বেশি উন্নতি হয়েছে। মধ্যযুগের যে উন্নতি হওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হইলো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি প্রতিষ্ঠা যেগুলো, সেগুলো ঠিকঠাক ছিল, বাট অন্যান্য দিক দিয়ে এগিয়ে যেতে পারে নাই। যে সময় ইউরোপ মানে আমরা বলতে পারি যে ব্রিটেন একের পর এক পুরো বিশ্ব জয় করতেছে, সেই সময় তারা ধর্মীয় কারণে বিভক্ত হওয়া শুরু করে দেয়। আচ্ছা যাই হোক, তো দেখেন ব্যাপারটা কি হয়েছে? পুনর্জাগরণ। গ্রিক রোমান সভ্যতা বা গ্রেকো রোমান সভ্যতা, এখান থেকে তারা সবকিছু গ্রহণ করবে না। তারা কি গ্রহণ করবে? সত্য ও সুন্দর বিষয় গ্রহণ করবে গ্রিক রোমান সভ্যতা থেকে। এটাই ছিল আমাদের পুনর্জাগরণের ব্যাপারটা। এটা আমাদের অরিজিনেট কোথায় থেকে হয়েছে? আমাদের ফ্লোরেন্স শহর থেকে হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন কোচিং এর নাম কিন্তু দেওয়া আছে, মেডিকেল বা নার্সিং এর কোচিং এর নাম হলো ফ্লোরেন্স। ফ্লোরেন্স শহর থেকে কি হয়েছে? রেনেসা হয়েছে। হয়তোবা তারা ফ্লোরেন্স দ্বারা বুঝাইছে তারা এটার মাধ্যমে রেনেসা ঘটাবে নার্সিং কোচিং জগতে বা সামথিং, এরকম কোনো কিছু একটা হইতে পারে, কোনো সমস্যা নেই এটা। আর এটা কি একটা আর্টিস্টিক মুভমেন্ট, এটা কিন্তু একটা শিল্প আন্দোলন। এটা কিন্তু একটা কি ছিল? শিল্প আন্দোলন ছিল। এই আন্দোলনের সাথে অনেক ব্যক্তি জড়িত থাকলেও আমাদের পরীক্ষায় আসার মতো দুইজন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা হইলো কি আমাদের নিকোলা ম্যাকিয়াভেলি আর লিওনার্দো দা ভিঞ্চি। নিকোলা ম্যাকিয়াভেলি আর লিওনার্দো দা ভিঞ্চি। নিকোলা ম্যাকিয়াভেলিকে বলা হচ্ছে কে ফিগার অফ রেনেসা বা আমাদের রেনেসার বরপুত্র, মানে শ্রেষ্ঠ যে পুত্র তাকে বলা হচ্ছে কি আমাদের বরপুত্র। শ্রেষ্ঠের দিক দিয়ে বোঝানো হচ্ছে। নিকোলা ম্যাকিয়াভেলির জন্ম কিন্তু ইতালিতে, আর ইনি কি ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। আমরা ওই যে কৌটিল্যকে কি বলি? কৌটিল্যকে বলি আমরা ভারতের ম্যাকিয়াভেলি। আর ম্যাকিয়াভেলি কে? ম্যাকিয়াভেলি হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আর কৌটিল্য কি করেছে? কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছে। আর অর্থশাস্ত্র অ্যাকচুয়ালি কি নিয়ে? অর্থশাস্ত্র অ্যাকচুয়ালি হইলো আমাদের রাজনৈতিক যে ঘটনাবলী, সমাজ কিভাবে গঠন করতে হবে, সামাজিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও তার মধ্যে অর্থনীতি নিয়েও আলোচনা করা হয়েছিল, বাট বেশিরভাগ বিষয় ছিল হইলো সামাজিক রিলেটেড। আচ্ছা, নোটেবল ওয়ার্কস, তার যে সাহিত্যকর্ম যেটা দা প্রিন্স, এই দা প্রিন্স থেকে অনেক অনুপ্রেরণা পাইছে তারা, যারা রেনেসা ঘটাইছে। তারপর ডিসকার্সেস অন লেভি, এগুলো থেকে তারা অনুপ্রেরণা পাইছে। আর সাহিত্যে কিন্তু ম্যাকিয়াভেলিন ক্যারেক্টার বলতে কি বোঝানো হয়? সেলফিশ ক্যারেক্টারকে বোঝানো হয়। ম্যাকিয়াভেলি ক্যারেক্টার বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? সেলফিশ ক্যারেক্টারকে কিন্তু বোঝানো হয়। ম্যাকিয়াভেলি ক্যারেক্টার বলতে সেলফিশ ক্যারেক্টার। সেলফিশ ক্যারেক্টার অ্যাকচুয়ালি কি জন্য বলে সেটা আমি জানি না, বাট আমি রিসার্চ করে যেটা বের করছি আর কি। নর্মালি এই ম্যাকিয়াভেলি মানুষকে মানে আমাদেরকে অনেক বেশি নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করেছিল। যে পৃথিবীর মধ্যে কোনো প্রাণী যদি সবচেয়ে খারাপ হয় বা সবচেয়ে সেলফিশ হয় বা আরো অনেক কিছু বলছে, মানে মানে খারাপ সম্পর্কে, আমি খারাপ না তো ওই জন্য অ্যাকচুয়ালি বলতে পারতেছি না এগুলো। তো এইটা হইলো কি আমাদের এই যে মানুষ, এই জন্য সেলফিশ ক্যারেক্টার হিসেবে এই যে আমাদের কাকে বলা হয়? আমাদের ম্যাকিয়াভেলিন ক্যারেক্টারকে বলা হয়। অন্য কারণে থাকতে পারে, এটা আমার মতে আর কি একটা। আচ্ছা, তারপরে যদি আমি দেখাই এখানে আরেকজন ব্যক্তির নাম আছে, তার নাম হইলো লিওনার্দো দা ভিনসি। লিওনার্দো দা ভিনসি ইনি কি? ইনি হইলো রেনেসার ফোর রানার, মানে অগ্রদূত। অগ্রদূত বা পথ প্রদর্শক, যে পথ দেখায় তাকেই বলতেছি আমরা কি? অগ্রদূত বা পথ প্রদর্শক বলতেছি আমরা তাকে। সেটা কে? সেটা হলো আমাদের লিওনার্দো দা ভিনসি। লিওনার্দো দা ভিনসি। এই লিওনার্দো দা ভিনসি এর নাম শুনলে আমরা মনে করি ইনি একজন কি ছিল? ইনি একজন ছিল হইলো আমাদের পেইন্টার, চিত্রকর ছিল। আমরা এরকমই কিন্তু মনে করতে পারি যে ছবি টবি আঁকা এরকম কোনো কিছু, নামটা মনে আসলে। কারণ কিসের জন্য মনে আসে? মনে আসে হইলো আমাদের মোনালিসার জন্য। কিসের জন্য মনে আসে? আমাদের মোনালিসার জন্য অ্যাকচুয়ালি মনে আসে। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু একই সাথে একজন সায়েন্টিস্টও ছিল। একই সাথে কি ছিল? একজন
সায়েন্টিস্টও ছিল। এটা আপনারা কখনোই ভুল করবেন না। প্রশ্ন কিন্তু আসতে পারে যে লিওনার্দো ভিঞ্চি কি ছিল, তো পেইন্টার দেখে দাগাই ফেলেন, বাট আরেকটা অপশন যদি থাকে যে পেইন্টার এন্ড সায়েন্টিস্ট, তাহলে কিন্তু পেইন্টার এন্ড সায়েন্টিস্ট এই অপশনটাকে অবশ্যই দাগাবেন। তার যে নোটেবল বা গুরুত্বপূর্ণ যে ওয়ার্ক গুলো আছে সেগুলো আমরা দেখি চলেন। সেটা হলো আমাদের কি, মোনালিসা, মোনালিসা, দ্য লাস্ট সাপার, তারপরে এই যে আমাদের ভিক্টোভিয়ানো মানব যেটা আর কি, তারপর লেডি উইথ এন এরমাইন, তারপরে ভার্জিন অফ দ্য রকস। তো এগুলো আপনি অ্যাকচুয়ালি কিভাবে মনে রাখতে পারবেন? তো এগুলো আপনার মনে রাখার জন্য আমি বারবার বলি সেই কথা, সেটা হলো মোনালিসা সার্চ দিয়ে একটু দেখেন যে মোনালিসা দেখতে কেমন, মোনালিসা কি আপনার মতো দেখতে নাকি আপনার ক্রাশের মতো দেখতে। তারপর দ্য লাস্ট সাপার, রাতের যে খাবারের যে ব্যাপারটা আর কি সেটাকে বোঝানো হচ্ছে। তারপরে লাস্ট সাপারের সাথে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওই যে একজনকে হত্যা করা হলো না, খাবার দেওয়া হলো আর কি, ওটার সাথে কিন্তু তুলনা করা হয়েছিল। তারপরে ভিক্টোরিয়ানো মানব দেখতে কিরকম, লেডি উইথ অ্যান এয়ারমাইন কিরকম, লেডি আছে তার সাথে একটা এয়ারমাইনও ছিল। তো এগুলো আপনি একটু দেখে নেবেন জাস্ট নর্মালি, তাহলে হয়ে যাবে। তারপরে রিফরমেশন মুভমেন্ট, রিফরমেশন মুভমেন্ট এখান থেকে যদি প্রশ্ন আসে আসতে পারবে যে রিফরমেশন মুভমেন্টের সাথে অ্যাকচুয়ালি জড়িত ব্যক্তিকে। রিফরমেশন মুভমেন্টের সাথে জড়িত ব্যক্তি হলো আমাদের মার্টিন লুথার, নট মার্টিন লুথার কিং জুনিয়র। এটা কি আমাদের মার্টিন লুথার, যিনি জার্মান ধর্ম সংস্কারক ও যাজক ছিলেন, যিনি এই খ্রিস্টান ধর্মকে পুনর্গঠনের জন্য আন্দোলন করেছিল। তার এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু খ্রিস্টান ধর্ম দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হইলো কি ক্যাথলিক আর একটা হইলো প্রোটেস্টান্ট। প্রোটেস্টান্টের মধ্যে আবার ছিল একটা ক্যালভিন পন্থী আর একটা ছিল হইলো লুথার পন্থী। তো ক্যাথলিক আর প্রোটেস্টান্টে বিভক্ত হয়ে যায় কিন্তু এনার সময়। তো এখান থেকে আর কিছু আপনার লাগবে না। রিফরমেশন মুভমেন্ট, রিফরমেশন মুভমেন্ট মানে কি, রিফরমেশন মুভমেন্ট মানে হলো খ্রিস্টান ধর্মের পুনর্গঠন বা সংস্কার বলতে পারি আমরা। পিস অফ ওয়েস্টফালিয়া, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি। তো দেখেন প্রশ্ন আসতে পারে যে ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে এবং কোথায়? এটা স্বাক্ষরিত হয়েছে জার্মানির ওয়েস্টফালিয়াতে 1648 সালে এটা স্বাক্ষরিত হয়েছে। এখানে মোট 3টা চুক্তি ছিল, জাস্ট এটুকুই মনে রাখবেন যে কবে, কোথায় এবং কয়টি চুক্তি ছিল এর মধ্যে ইনক্লুড, আর কোনো কিছু এখানে লাগবে না। জাস্ট নামগুলো দেওয়া আছে আপনার পড়ার জন্য। পিস অফ মনস্টার, মনস্টার ট্রিটি, তারপরে হলো উসনাব্রুক ট্রিটি, উসনাব্রুক ট্রিটি। তারপরে আমরা গ্লোরিয়াস রেভলিউশন বা গৌরবময় বিপ্লব, আর এই গৌরবময় বিপ্লবের মাধ্যমে রাজার ক্ষমতা যেটা এটা আরো অনেক বেশি খর্ব করা হয়। আমরা কিন্তু জানি ইংল্যান্ড কিন্তু বা আমাদের ব্রিটেন, গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য যেটাই বলি না কেন, আমি পাঠ্য কতদিন পড়াইছি, তো একটাই বুঝবেন আপনারা বর্তমানে, এটা কিন্তু এখনো শাসনতান্ত্রিক রাজতন্ত্র, মানে সাংবিধানিক ভাবে কিন্তু এটা রাজতন্ত্র। তো সেই সময় থেকে রাজার প্রভাবটা এটা ছিল। আর এই যে এনাদের রাজাকে কিন্তু বলা হয় যে রাজা কখনো মৃত্যুবরণ করে না, রাজা কখনো ভুল করে না, এগুলো কিন্তু এনাদের সাথে সম্পর্কিত। আচ্ছা যাক, গ্লোরিয়াস রেভলিউশন বা গৌরবময় বিপ্লব এটার সময়কাল কত আমাদের, 1688 থেকে 1689 পর্যন্ত এটার সময়কাল। এটার মাধ্যমে কি হয়েছে, অ্যাকচুয়ালি বিল অফ রাইটস লিখিত হয়েছে। তো বিল অফ রাইটস অ্যাকচুয়ালি দুইটা দেশের সাথে সম্পর্ক, একটা কি, একটা হলো আমাদের ইউকে, যেটাকে বলা হচ্ছে ইউকে বিল অফ রাইটস, আর একটা হলো আমাদের আমেরিকা, আমেরিকার সংবিধানের যে 10টা অ্যামেন্ডমেন্ট যেটা আর কি, সেটাকেও কিন্তু বলা হয় কি বিল অফ রাইটস। তো আমাদের ইউএস বিল অফ রাইটস আর ইউকে বিল অফ রাইটস, তো কখন কোনটার কথা জিজ্ঞাসা করছে এটা একটু মাথা ঠান্ডা রেখে আপনি আনসার করবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? আমেরিকার স্বাধীনতা লাভ করেছে হইলো ব্রিটিশের কাছ থেকে। ব্রিটিশ উপনিবেশ যে 13টা ছিল সেই সময়, এগুলো কি করেছে, স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতা লাভ করেছে কবে, 1776 সালে। এটার সাথে দুইটা তারিখ সম্পর্কিত, একটা হইলো জুলাই 2 আর একটা হইলো আমাদের জুলাই 4। জুলাই 4 হলো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা অ্যাপ্রুভ করা হয়েছে, আর 2 জুলাইয়ে ব্রিটিশের বিরুদ্ধে আমেরিকা স্বাধীনতার ঘোষণা করেছিল। আর এই 4 জুলাই কিন্তু সেলিব্রেট করা হয় ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড ন্যাশনাল ডে হিসেবে আমেরিকার। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তারপরে থমাস জেফারসন, যিনি কি করেছিল, যিনি প্রোক্লেমেশন অফ আচ্ছা, এটা আপনি এরকম করে মনে রাখেন না, এটা আপনার নর্মালি মনে রাখতে হবে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা আর কি, প্রোক্লেমার অফ দা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। কারণ আমরা জানি অফিসিয়ালি যে ঘোষণা করা হয় সেটাকে কি বলা হয়, অফিসিয়াল যে ঘোষণা সেটাকে কি বলা হচ্ছে, বা আমাদের আনুষ্ঠানিক যে ঘোষণা সেটাকে আমরা কি বলি, সরি আনুষ্ঠানিক না, সরকারি ঘোষণা, অফিসিয়াল সরকারি, সেটাকে আমরা বলি হলো প্রোক্লেমেশন। যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা মুজিবনগর সরকার কর্তৃক দেওয়া হয়েছে, মানে সরকারি এন্ড অফিসিয়াল, এটাকে আমরা কি বলতেছি, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটাকে কি বলে আমরা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ডিক্লারেশন বলতে বোঝানো হয় কি, ডিক্লারেশন বলতে বোঝানো হয় জাস্ট নর্মালি একটা কি করা, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দেওয়া, এটা নিয়ে অত কোনো কাজ নেই, ফরমালি জাস্ট একটা ঘোষণা দিয়ে দিলেন, এইটাই আর কি। আর যখন অফিসিয়াল বা সরকারি তখন আলাদা ব্যাপার।
তারপরে জর্জ ওয়াশিংটন এটার নায়ক ছিল, দ্য হিরো অফ দ্য আমেরিকান ইন্ডিপেন্ডেন্স। আর আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল কে? সাহায্য করেছিল হইলো ফ্রান্স সাহায্য করেছিল, যার কারণে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছিল। আমরা কিছুক্ষণ পর সেটা দেখবো। তো দেখেন তারপরে ব্রিটেন রিকগনাইজ করছে কবে? ব্রিটেন রিকগনাইজ করছে হইলো ফার্স্ট পিস অফ প্যারিস ট্রিটি। আমাদের ফার্স্ট প্যারিস ট্রিটি যেটা পিস অফ প্যারিস ট্রিটি নামে পরিচিত, আমাদের 1783 তারা কি করেছে? স্বীকৃতি প্রদান করেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ইন 1886, মানে এই যে 100 বছরের চাইতে একটু বেশি, 10 বছর আর কি, 110 বছর, এই সময়টাকে কি করেছে? এই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা গিফট প্রেরণ করছে হইলো ফ্রান্স। গিফটের নাম কি? গিফটের নাম হইলো স্ট্যাচু অফ লিবার্টি। তাহলে স্ট্যাচু অফ লিবার্টি যেটা আমেরিকায় অবস্থান করতেছে, এটা গিফট করছে কে? এটা গিফট করছে হইলো ফ্রান্স। আর ফ্রান্সের যে আইফেল টাওয়ার অবস্থান করতেছে না, এই আইফেল টাওয়ারটা গিফট করেছে কে? এই আইফেল টাওয়ারটা গিফট করেছে হইলো আমেরিকা। আমেরিকা গিফট করেছে। আপনারা বলতে পারেন যে ভাইয়া আমেরিকাটা কিসের জন্য গিফট করলো? আমেরিকার জন্যই তো এক প্রকার ফরাসি বিপ্লব হয়েছে, কারণ তাকে সাহায্য করছে, যার কারণেই তো ফ্রান্সের রাজকোষটা শূন্য হয়ে গেছে। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি ওইরকম ছিল না। তো স্বাধীনতা দিবস, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, তারপরে দিয়ে দিছে, তো এটা ওইরকম করে দেখলে হবে না। তারপরে যদি আমরা নেক্সট দেখি, যদিও একটা কারণ না, অনেকগুলো কারণ ছিল। আচ্ছা, আপনারা এটা একটু দেখেন এক নজরে। আমি একটু পানি নিয়ে আসি, এটা একটু দেখেন তো এক নজরে। দেখেন তারপরে আমেরিকান সিভিল ওয়ার যেটা, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, ওই কয়েকটা ইনফরমেশন বললেই হয়ে যাবে। তারপর আমেরিকান সিভিল ওয়ার যেটা, গৃহযুদ্ধ যেটা, এটা আমাদের সাউদার্ন স্টেট আর নর্দার্ন স্টেটের মধ্যে হয়েছিল গৃহযুদ্ধটা। আপনার অ্যাকচুয়ালি পড়তে হবে এখানে যে এই গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট কে ছিল। এই গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিল হলো আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট, যিনি অ্যাকচুয়ালি কিন্তু গেটিসবার্গ ভাষণ, যেটা 2 মিনিট স্থায়িত্বকাল ছিল, যেটার জন্য তিনি বিখ্যাত। এই আব্রাহাম লিঙ্কন কিন্তু 1863 কি করেছে? অ্যাবলিশড স্লেভারি ইন দ্য ইউনাইটেড স্টেটস তিনি কি করেছে? দাস প্রথা যেটা, এটা কিন্তু তিনি বিলুপ্ত করেছে। এটার বিলুপ্ত ঘোষণা করেছে আমাদেরকে আব্রাহাম লিঙ্কন। তারপরে যদি আমরা ফ্রেঞ্চ রেভলিউশন এটা দেখি, ফ্রেঞ্চ রেভলিউশনের সময়কাল কত? আমাদের 1789 থেকে 1799 পর্যন্ত। আমার নেক্সট পরীক্ষা 1 তারিখে এই যে ফ্রেঞ্চ রেভলিউশন বা এই রিলেটেড প্রশ্নগুলো, আপনাদের এখানে নর্মালি যেগুলো দেওয়া আছে না, এগুলো আসবে না। ম্যাম আমাদের অনেক বেশি ক্রিয়েটিভিটির মানুষ, কি জানি উল্টাপাল্টা কোশ্চেন করবে, স্যাররা আগে থেকে ভয় দেখাচ্ছে, জানি না 1 তারিখে কি হবে, দোয়া করে। আচ্ছা, তারপর আমরা দেখি, জানেন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বিগান অন July 14, 1789 উইথ দ্য ফল অফ বাস্টিল ফর্ট্রেস। আমরা জানি যে বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে 14 জুলাই 1789 সালে কি হয়েছে? আমাদের ফরাসি বিপ্লবটা শুরু হয়েছে। এই বাস্তিল দুর্গ এক সময় কি ছিল? কারাগার, বর্তমানে হইলো মিউজিয়াম। বর্তমানে কি এটা? বর্তমানে হইলো মিউজিয়াম। আর এই রেভলিউশনটা সমাপ্ত হয়েছে কবে? সমাপ্ত হয়েছে হইলো 1799-এ উইথ দ্য নেপোলিয়ন্স রাইজ টু পাওয়ার। নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে, এই যে আমাদের নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের কি হয়েছে? ফরাসি বিপ্লবের সমাপ্তি হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি একটু দেখি, তারপরে এখানকার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল আমাদের, জ্যাক রুশো, ভলতিয়ার, এগুলো এখানে লেখা আছে। তারপরে দেখেন ফ্রেঞ্চ রেভলিউশন, এটা লিডার কে ছিল? লিডার ছিল আমাদের রোবেসপিয়ার, যিনি জ্যাকোবেন ক্লাবের সদস্য ছিল। আমাদের এইটা গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে স্লোগান দিছে, স্লোগান কি ইংলিশ শব্দ? আচ্ছা, দ্য স্লোগান ওয়াজ অথরাইড বাই ফ্রেঞ্চ ফিলোসফার জ্যাক রুশো। এই যে স্লোগানটা, এটা রচিত হইলো জ্যাক রুশো। তো অর্থাৎ জ্যাক রুশো, ভলতিয়ার, রোবেসপিয়ার, এই নামগুলো আপনি একটু ভালোভাবে মনে রাখবেন। আর এই ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে কোন কিং কে কি করা হয়, মানে শিরোচ্ছেদ করা হয়? যেটা হলো আমাদের ষোড়শ লুই। ষোড়শ ষোড়শ লুই ষোড়শ লুই। তো আপনি লুই সম্পর্কে দুইটা ইনফরমেশন পড়বেন, একটা হলো চতুর্দশ লুই আর একটা হলো কি ষোড়শ লুই। আমি রাষ্ট্র, এই কথাটা কে বলেছিল? আমি রাষ্ট্রের কথাটা বলেছিল হইলো চতুর্দশ লুই। আর ষোড়শ লুই বলেছিল আমি যা যা করি, মানে যেগুলো করতেছি, এগুলোই কি? এগুলোই হইলো আইন। এগুলোই কি? এগুলোই হইলো আইন।
তো আমরা মধ্যযুগের কিন্তু একটা ব্যক্তি বলেছিল আমাদের মধ্যযুগ মুসলিম শাসনের ওই সময় কিন্তু একটা বলেছিল যে আমি রাষ্ট্র, এই কথাটাকে বলেছিল আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বলেছিল আমি রাষ্ট্র। এখানে চতুর্দশ লুই বলেছিল কিন্তু আমি রাষ্ট্র। অটো ভ্যান বিসমার্ককে বলা হয় যে কি ব্লাড অ্যান্ড আয়রন ম্যান। আর ব্লাড অ্যান্ড আয়রন পলিসি ছিল কাদের? পলিসি ছিল হইলো আমাদের গিয়াসউদ্দিন বলবনের। বি ফর বলবন, বি ফর ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। আচ্ছা, তারপরে তো আমরা দেখি তাকে ইয়ে করা হয়েছে, গিলোটনের শিরোচ্ছেদ করা হয় আমাদের 1793 সালে। আচ্ছা, তারপরে কনসিকুয়েন্স অফ দ্য রেভলিউশন, ফ্রেঞ্চ বিকাম, আচ্ছা, এই যে আমাদের রেভলিউশনের ফলে অ্যাকচুয়ালি কি হয়েছে, ফ্রেঞ্চ বিকাম রিপাবলিক, ফ্রেঞ্চ কি হয়ে যায়, প্রজাতন্ত্র হয়ে যায়। ফ্রেঞ্চ কিন্তু সামন্ততন্ত্র ছিল, সামন্ততন্ত্রের সূচনা কিন্তু আমাদের ফ্রান্সে হয়েছে। ফ্রান্সকে বলা হচ্ছে সামন্ততন্ত্রের সূচিকাগার, বা এটা একটা বাগান বলতে পারি আমরা, যেখানে ফ্রান্সের সরি সামন্ততন্ত্র কি হইতো, সামন্ততন্ত্রের চাষ হইতো। আচ্ছা, চারণ ভূমি বলা হচ্ছে যাকে। এন্ড কি হয়েছে, ফিউডালিজম ইন্ডেড হয়েছে। আর ফিউডালিজম বা ফিউডাল বলতে বোঝানো হয় কি, সামন্ত। ফিউডালিজম সম্পর্কে যদি আপনাদের একটু বোঝাই, ফিউডালিজম যে শব্দটা, এটা শব্দটা আসছে কই থেকে, ফিউডাল থেকে। ফিউডাল শব্দটা আসছে কই থেকে, ফিউডাল শব্দ আসছে হলো ফিউড থেকে। ফিউড অর্থ কি, ফিউড অর্থ হলো ফিফ। ফিফ দ্বারা বোঝানো হলো ক্ষুদ্র জমি, অর্থাৎ একখণ্ড জমিকে কেন্দ্র করে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল সেটাই কি, সেটাই হইলো ফিউডালিজম। সামন্ততন্ত্রের ক্ষেত্রে দুইটা ব্যাপার দেখতে পারবেন, আমাদের এই যে উপমহাদেশের যে সামন্ততন্ত্র যেটা, এটার সাথে আপনি মধ্যযুগের সামন্ততন্ত্রকে মিল করতে পারবেন না। তো যখন কি হয়েছে, আমাদের রোমের পতন হয়ে গেছে, রোমের যখন পতন হয়ে যায় তারপরে কিন্তু সামন্ততন্ত্রের উদ্ভব হয়। তারপরে কি হয়েছে ভাই, সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছে, কারণ সেই সময় একের পর এক আক্রমণ পরিচালনা করা হচ্ছিল আর কি উপজাতি দ্বারা, যার কারণে ইতালি সহ ফ্রান্স এই অঞ্চলের মানুষগুলো কি করতে পারতেছিল না, তারা নিরাপদ থাকতে পারতেছিল না, যার কারণে তাদের চেয়ে যারা একটু বড় লেভেলের ছিল আর কি, তাদেরকে কি করতো, তারা জমিটা দান করে দিত। জমি দানের বিনিময়ে কি করতো, যে আমার জীবনের নিরাপত্তা প্রদান করুন আপনি আমাকে, আমার জমি যা ছিল আপনাকে দিয়ে দিলাম, এবং কি করবো আমি এই জমিতে কাজ করবো, জমিতে কাজ করে এই জমি থেকে যা ফসল পাবো, এই ফসলের মালিকানা উনি হবে, বাট কিছু অংশ আমাকে দিবে চাষ করার জন্য আর কি। চাষ করে ধরে নাও আমি যে অর্ধেকের বেশি তাকে দিয়ে দিলাম, বা 2 ভাগ তাকে দিলাম আর 1 ভাগ আমি নিলাম কৃষক হিসেবে আর কি। এরকম ব্যবস্থাটা গড়ে উঠেছিল। আর আমাদের এইখানে যে সামন্ত ব্যবস্থা গড়ে উঠেছিল সেখানে কি হয়েছিল, এখানে আমরা দুইটা ভাবে বলতে পারি। কোন সামন্ত শাসক ছিল যে চাকরি বাকরি করতো, তাকে কি করা হয়তো, কিছু জমি দেওয়া হয়তো, যে তুমি এই জমিগুলো চাষ করো, তোমার বেতন দেওয়া হবে না, এগুলো চাষ করো। বা অনেক সময় কি করতো, রাজার অনেক বেশি জমি হয়ে যায়, তো এই জমিগুলো দেওয়া হয়তো, এই জমি তারা কি করতো, চাষ করতো। তো এরকম করে ব্যবস্থাটা গড়ে ওঠে অ্যাকচুয়ালি সামন্ততন্ত্র। এটা একটা নর্মাল থিং। সামন্ততন্ত্রের কিছুই বললাম না আপনাকে, জাস্ট নর্মাল কিছু একটা বুঝাইলাম। যখন আপনি এটার উপর আপনি রিসার্চ করবেন তখন আরো অনেক বেশি জানতে পারবেন। তো বাড়তি অতিরিক্ত কিছু জানতে গেলে আপনার মাথা এমনিতেই ঘুরে যাবে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন কনক্লুডেড উইথ নেপোলিয়ন্স রাইজ টু পাওয়ার। ফ্রেঞ্চ রেভলিউশনের সমাপ্তি হয়েছে কিসের মাধ্যমে, আমাদের নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। আর নেপোলিয়নকে কি বলা হয়, নেপোলিয়নকে কিন্তু বলা হয় চাইল্ড অফ ফ্রেঞ্চ রেভলিউশন। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, আচ্ছা এই যে দেখেন আমাদের আইফেল টাওয়ার যেটা, আচ্ছা এখানে কি গিফটের কথা লেখা হয় নাই? আচ্ছা ঠিক আছে, ধরে নেন যে এই ফ্রেঞ্চ রেভলিউশন, এই ফ্রেঞ্চ রেভলিউশনের শতবর্ষ উপলক্ষে আমেরিকা এটা গিফট করেছিল। এটার অবস্থান কোথায়, অবস্থান হলো প্যারিসে, প্যারিসের আইফেল টাওয়ার। বুক রিলেটেড টু দ্য রেভলিউশন, আমাদের রেভলিউশন সংক্রান্ত যে বইগুলো ছিল, জ্যাক রুসোর যে বই, সেটার নাম কি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। তারপরে আমাদের চার্লস ডিকেন্সের যে বইয়ের নাম সেটা কি, টেল অফ টু সিটিজ, এখানে দুইটা সিটিজ এর কথা বলা হচ্ছে, সেটা কি, সেটা হলো আমাদের লন্ডন অ্যান্ড প্যারিস, লন্ডন অ্যান্ড প্যারিস। মন্টেস্কোর বইয়ের নাম কি, দ্য স্পিরিট অফ লস, দ্য স্পিরিট অফ লস। যখন আপনি পলিটিক্যাল সায়েন্স পড়বেন তখন আপনাকে এই বইগুলো থেকে অনেক ইনফরমেশন পড়ানো হবে। তারপরে নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে আমরা পড়বো। নেপোলিয়ন বোনাপার্টের সাথে জড়িত আমাদের তিনটা আইল্যান্ড। তিনটা আইল্যান্ডের নাম কি, একটা হলো আমাদের কোর্সিকা, একটা হলো অ্যালবা, আর একটা কি আমাদের আমাদের সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা, এই তিনটা দ্বীপ ওনার সাথে জড়িত। কোর্সিকা, তারপরে অ্যালবা, কোর্সিকা, তারপরে হইলো আমাদের অ্যালবা, আর একটা হইলো আমাদের হেলেনা। তো ব্যাপারটা হয়েছে কি, কোর্সিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছে। তাকে প্রথম প্রথম তাকে কি করা হয়, প্রথম তাকে এক্সাইলড করা হয়েছে। তাকে প্রথম আমরা বলতে পারি যেটাকে কি বলা হয়, মনে পড়ে গেলাম। আচ্ছা ধরে নেন তাকে কি করা হয়েছে এখানে, হ্যাঁ নির্বাসন, নির্বাসন। এই এলবা, এলবা দ্বীপে তাকে কি করা হয়েছে, প্রথম নির্বাসন করা হয়েছে। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা আমি উল্টা পাল্টা পড়েছিলাম এরকম করে, এলবা বানান এরকম করে কিন্তু মনে রাখতে পারবে না। যদি আপনি এরকম করে মনে রাখেন যে এলবা, এলবা, এ কি, এ হইলো ফার্স্ট লিটার না, এতে হইলো আমাদের ফার্স্ট লিটার, এতে হইলো না, এ হইলো ফার্স্ট লিটার। তো এলবা এখানে কি করা হয়েছে, প্রথম নির্বাসন দেওয়া হয়েছে। আর পরবর্তীতে নির্বাচন দেওয়া হয়েছে কোথায়, সেন্ট হেলেনা। তার জন্ম জন্ম এটা কিভাবে মনে রাখতে পারি আমরা, ক, ক হইলো বাংলা বর্ণ। তো আগে আমরা কাকে প্রায়োরিটি দিব,
সংবিধানে যদি কখনো দুইটা অনুচ্ছেদের বা একটা অনুচ্ছেদের ঝামেলা লেগে যায় আর কি বাংলা ইংরেজি ভাষার মধ্যে, তখন প্রায়োরিটি কাকে দেওয়া হবে? প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু বাংলাকে। তো এখানে আমরা প্রায়োরিটি কাকে দেবো? আগে বাংলাকে দিব। কর্সিকা দ্বীপের যে ক যেটা, এটা দ্বারা মনে রাখবো যে জন্ম, শুরু। শুরু কর্সিকা দ্বীপ দ্বারা তার শুরু হয়েছে বলতে পারি আমরা। তারপরে অ্যালবা, এখানে কি করা হয়েছে? প্রথম তাকে নির্বাসন করা হয়েছে। তারপরে শেষে যে নির্বাসন করা হয়েছে সেটা হলো আমাদের সেন্ট হেলিনা। সেখানে সে কি করছে? সেখানে তিনি মৃত্যুবরণ করেছে। সেখানে তিনি মৃত্যুবরণ করেছে। এটা মনে রাখলে হয়ে যাবে। তার বিখ্যাত উক্তি কি? গিভ মি আ গুড মাদার। আচ্ছা, গুড মাদার হবে, নর্মাল মা দিলে হবে না। গুড মাদার, আই উইল গিভ ইউ আ গুড নেশন। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা কি করব? শিক্ষিত জাতি উপহার দেব। এই ভার্সিটিতে পড়াশোনা করা মানে যে শিক্ষিত এমন কিন্তু না। এটা কিন্তু না অ্যাকচুয়ালি। তো ভার্সিটিতে যখন আসবেন অ্যাকচুয়ালি, বিশেষ করে মেয়েরা যারা বিভিন্ন ফ্যামিলি থেকে কিসের জন্য রাজি হয় না? কারণ ভার্সিটির অবস্থাটা অনেক বেশি করুন, আপনাকে পরিবেশটা অনেক বেশি প্রভাবিত করবে এখানে। আচ্ছা, ও তো করতেছে, আমি করলে সমস্যা কি? এই যে প্রভাবিত, ফ্রি মিক্সিং এর যে ব্যাপারটা, অনেক বেশি দুঃখজনক একটা ব্যাপার। থাক, ভার্সিটিতে আসার পরেই এগুলো জানিয়ে। তারপরে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন আ ফলস ডিকশনারি। বোকাদের স্বর্গে, সরি, বোকাদের ডিকশনারিতে কি পাওয়া যায়? ইম্পসিবল শব্দটা পাওয়া যায়। তারপরে আই এম দ্য রেভলিউশন, এই শব্দটা অনেক সুন্দর, মানে এই বাক্যটা আর কি, আই এম দ্য রেভলিউশন। দেখেন এনাকে কি বলা হচ্ছে? এনাকে কনসিডার করা হয় আ চাইল্ড অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের সন্তান হিসেবে বলা হচ্ছে, বা ফরাসি বিপ্লবের শিশু হিসেবে বলা হয়। তো দেখেন এটা অ্যাকচুয়ালি কিসের জন্য বলা হচ্ছে? ফরাসি বিপ্লবের শিশু বলা হচ্ছে এই কারণে তার বয়স কম ছিল এমন কিন্তু অ্যাকচুয়ালি না, বয়সের দিক দিয়ে না। কি হয়েছে? যে ফরাসি বিপ্লব যে চলতেছে যে সময়, হঠাৎ করে তার আবির্ভাব হয়েছে, তার আবির্ভাবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করছে, এই যে ব্যাপারটা, মানে ফরাসি বিপ্লবের মধ্য দিয়েই এমন একজন শাসকের জন্ম হয়েছে। এই জন্য অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? ফরাসি বিপ্লবের শিশু বলা হচ্ছে। এই ইনাকেই কিন্তু আবার কি বলা হয়? ইনাকেই কিন্তু আবার বলা হয় হইলো ফরাসি বিপ্লবের ধ্বংসকারক। ফরাসি বিপ্লবের মূল নীতি কি ছিল? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এবং ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্স কি হয়ে গেছে? রিপাবলিক হয়ে গেছে। কিন্তু দুঃখজনক ভাবে পরবর্তীতে কিন্তু এই যে আমাদের আহ এই যে নেপোলিয়ন কিন্তু পরবর্তীতে ইতালি, ফ্রান্স দুই জায়গারই সম্রাট দাবি করে এবং দুই জায়গাটা পরিচালনা করে। উনিও আবার স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্রের দিক দিয়ে এগিয়ে যায়, অর্থাৎ মানে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছে। এই জন্য এনাকে কিন্তু ফরাসি বিপ্লবের ধ্বংসকারকও বলা হয়। আচ্ছা, তারপরে জ্যাকোবেন ক্লাব, যেটা এই জ্যাকোবেন ক্লাবের উদ্দেশ্য ছিল ভাই যে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা, যেটা ভার্সাইলে ছিল। এই জ্যাকোবেন ক্লাবের সদস্য ছিল আমাদেরকে টিপু সুলতান। টিপু সুলতান ছিল আমাদের এই জ্যাকোবেন ক্লাবের সদস্য। আর জ্যাকোবেন ক্লাবের সদস্য, জ্যাকোবেন ক্লাব যেটা, এটা কিন্তু প্যারিসে। আর উনি ওটা শাখা ইয়েতেও প্রতিষ্ঠা করছে, ইংল্যান্ডেও সরি, ইন্ডিয়াতে প্রতিষ্ঠা করছিল আর কি। আর ব্যাপারটা হয়েছে কি, এই যে আমাদের যার সম্পর্কে পড়লাম, টিপু সুলতান, ইনার সময়কার যে শাসকটা ছিল আর কি, আমাদের গভর্নর জেনারেল, তিনি হলো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ইনি কিন্তু একের পর এক অঞ্চলগুলো দখল করে নিচ্ছিল। তো এই অঞ্চলগুলো দখল করতে বাধা দেয় কে? বাধা দেয় হইলো আমাদের এই যে টিপু সুলতান। পরবর্তীতে ইনার সাথে মহীশূরের যুদ্ধ হয়, যেটা দ্বিতীয় মহীশূরের যুদ্ধ নামে পরিচিত। সেখানে তিনি পরাজিত এবং নিহত হয়ে যায়। আর এই টিপু সুলতান কিন্তু ফরাসিদের কাছ থেকেও সাহায্য প্রার্থনা করেছিল। আচ্ছা, যাই হোক, তারপরে আমি যদি দেখাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। আমরা বিপ্লব সম্পর্কে আলোচনা করতেছিলাম, আমি আপনাদেরকে বলি যুদ্ধ, বিপ্লব আর আর কি আমাদের সংগ্রাম। আচ্ছা, সংগ্রাম নর্মালি হয়ে থাকে। আচ্ছা, দেন ব্যাপারটা যুদ্ধ, যে এটা অ্যাকচুয়ালি যুদ্ধ, যুদ্ধ কিন্তু দুটা দেশের মধ্যে হয় না। যুদ্ধ হয় কি ভাই? যুদ্ধ হয় হইলো দুইটা পক্ষের মধ্যে। আমরা যদি বলি যে আমাদের যে যুদ্ধ যেটা হয়েছে বাংলাদেশ পাকিস্তান, তাহলে এটা আমরা যুদ্ধ বলতেছি। আপনি বলছেন দুইটা পক্ষ, না, আমরা কি এখানে দুইটা দেশ জাস্ট যুদ্ধ করছি? না, আমাদের পক্ষ নিয়েছিল কি? আমাদের পক্ষ নিয়েছিল হইলো ভারত, তারপরে আমাদের রাশিয়া পক্ষ নিয়েছিল, আবার পাকিস্তানের পক্ষ নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, চীন পক্ষ নিয়েছিল, তারপরে আমেরিকা পক্ষ নিয়েছিল। এই যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি রাশিয়া আমাদের পক্ষ নিত না। সেই সময় আমাদের কি চলতেছিল? সেই সময় আমাদের চলতেছিল হইলো, না, আমরা যদি বলি আর কি, সেই সময় এই যে আমাদের আমেরিকা আর রাশিয়া, এই দুইটার মধ্যে কিন্তু একের পর এক, মানে ও যেটা করতেছে এ সেটা কি করতেছে? বিপরীত কাজটা করতেছে। এরকম ব্যাপারটা তাদের মধ্যে ছিল আর কি। তো আমেরিকা কি করছে? আমেরিকা কি করছে? আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতেছে। তো রাশিয়া তো বসে থাকবে না, তো রাশিয়াও কি করে? আমাদের এখানে সাহায্য করে অ্যাকচুয়ালি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার, যেটা সেই সময় চলতেছিল, কোল্ড ওয়ার চলতেছিল। এই কোল্ড ওয়ার যখন আপনি পড়বেন, কোল্ড ওয়ারের পার্থক্য যখন আপনি করবেন আমেরিকা আর এশিয়া, তখন আপনি আমেরিকা আর রাশিয়া, তখন আপনি দেখতে পারেন আমাদের মুক্তিযুদ্ধটা ওখানে ইনক্লুড করা হয়েছে। যে এই যে স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ারের মধ্যে, স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? সম্মুখ যুদ্ধ না, যুদ্ধ না করেও পরস্পর বিরোধী যে কাজগুলো করতেছে আর কি। আচ্ছা, দেখেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা ফার্স্ট বিগান হয়েছে কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড এমন একটা জায়গা, সে জায়গাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হওয়ার জন্য যা যা প্রয়োজন ছিল
সবকিছু সেখানে ছিল। কারণ সেই সময় ইংল্যান্ড তো মানে পুরো পৃথিবী চড়ে বেড়াচ্ছিল, মানে ব্যাপারটা অন্যরকম ছিল আর কি, পুরো পৃথিবীতে তাদের প্রায় উপনিবেশ। সেজন্য কিন্তু বলা হতো যে ইংল্যান্ডের বা আমাদের ব্রিটেনের সূর্য কখনো ডুবতো না। তো দেখেন এই শব্দটা প্রথম কে ব্যবহার করছে, প্রথম ব্যবহার করছে হলো ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট, সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেছে। শব্দটা কি আমাদের, শব্দটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। এখান থেকে ইনফরমেশন যা আছে না একটু জাস্ট এক নজরে দেখে নেবেন। এই যে ইনভেন্টর অফ স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিনের আবিষ্কারক কে, জেমস ওয়াট, অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আরো যেগুলো আছে, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখানে পড়বেন যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এখানে কি কি ছিল, এখানে ইনভেনশন গুলো কি কি সেগুলো দেখবেন। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইনভেনশন গুলো কি কি সেগুলো দেখবেন। তারপরে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইনভেনশন গুলো দেখবেন, এখানে ট্রানজিস্টার, তারপরে ইন্টারনেট, এগুলো আবিষ্কার করা হয়েছে। আর সর্বশেষ যেটা সেটা হলো আমাদের কি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ডিজিটাল রেভলিউশন যেটাকে আমরা বলতেছি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই ডিজিটাল রেভলিউশনে যোগদান করার জন্যই কিন্তু আমরা কি করেছিলাম, 14ই ডিসেম্বরকে ডিজিটাল দিবস ঘোষণা করেছিলাম। কিন্তু যখন আমাদের দেশকে কি বলা হলো যে আর ডিজিটাল না, আমরা এখন স্মার্ট, তারপরে থেকে কিন্তু 14ই ডিসেম্বর কি পালন করা হইতো, স্মার্ট দিবস পালন করা হইতো। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ব্যাটেল অফ ট্রাফালগার, ট্রাফালগার যুদ্ধ, দেখেন ট্রাফালগার এটা হলো কি একটা অন্তরীপ। অন্তরীপ বলতে কি বোঝানো হয়, স্থলপথ ক্রমশ শুরু হয়ে জলপথে মিলে যায়, এটাই হলো আমাদের কি অন্তরীপ। তো ব্যাপারটা এখানে প্রশ্ন আসলে আসবে যে ট্রাফালগার যুদ্ধ কাদের মধ্যে হয়েছে, এটা আসবে, না হয় আসবে হলো ট্রাফালগারের অবস্থান কোথায়। ট্রাফালগারের অবস্থান হলো স্পেন। ট্রাফালগার অন্তরীপ যেটা না, এটার অবস্থান কোথায়, এটার অবস্থান হলো স্পেনে। কিন্তু ট্রাফালগার স্কোয়ার যে এটার অবস্থান কোথায়, এটার অবস্থান হলো লন্ডনে। কিভাবে মনে রাখতে পারবেন, বা ইংল্যান্ডে কিভাবে মনে রাখতে পারেন, এটা ব্রিটিশ, ব্রিটিশদের সাথে যুদ্ধ হয়েছে, ব্রিটিশ জয়লাভ করছে, স্মৃতি হিসেবে এটা তারা কি করেছে, নির্মাণ করেছে। তারপরে ব্যাটল অফ ওয়াটারলু, ওয়াটারলুর যুদ্ধ যেটা হয়েছিল ওই যে নেপোলিয়ন বোনাপার্টের সাথে, এটার জন্যই কিন্তু কি করা হয়েছে, পরবর্তীতে তাকে কিন্তু এই যে আমাদের সেন্ট হেলেনা দ্বীপে কি করা হয়েছিল, তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু জয়লাভ করে কে, জয়লাভ করে হইলো আমাদের ব্রিটিশরা। ব্যাপারটা হয়েছে কি, সেই সময় কিন্তু ব্রিটিশ আর ইংল্যান্ড, সরি, ব্রিটিশ আর এই যে আমাদের ফরাসিদের মধ্যে একের পর এক যুদ্ধ চলতেই ছিল। আর নেপোলিয়ন বোনাপার্ট চাচ্ছিল না ব্রিটিশরা এত আধিপত্য বিস্তার করুক ইউরোপে, এরকম ছিল একটা ব্যাপারটা। আর এর আগের সময় যেটা সেটাতে নীতিটা ছিল এরকম যে ব্যালেন্স অফ পাওয়ার, মানে শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য নীতি মানে একটা রাষ্ট্র যেন একেবারে অধিক শক্তি অর্জন করতে না পারে, এবং একটা রাষ্ট্র যেন একেবারে কম শক্তি অর্জন করতে না পারে, মানে কম শক্তি যারা আছে বড়রা তা কি করবে, তাকে এসে ধ্বংস করবে বা তার অঞ্চলগুলো দখল করবে, এটাও যেন না পারে। এই জন্য কি করবে, এই জন্য ছোট যে তার পাশে এসে দাঁড়াবে আর কি, মানে শক্তিটা কি করবে, মানে সাম্য করবে, ভাগ করে দিবে আর কি সমানভাবে, এরকম ছিল। ব্যালেন্স করবে আর কি, ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্য নীতি যেটা অ্যাকচুয়ালি। শক্তি সাম্য নীতি অ্যাকচুয়ালি বাস্তবে এরকম করে কাজে আসে না, যাই হোক। তো এখান থেকে একটু দেখবো আমরা। তারপরে আমাদের আফিম যুদ্ধ যেটা, প্রথম আফিম যুদ্ধ, দ্বিতীয় আফিম যুদ্ধ। দেখেন আফিম যুদ্ধের প্রত্যক্ষ কারণ যেটা সেটা হলো আফিম। আফিম কি করা হইতো, আফিম পূর্বে অ্যাকচুয়ালি ঔষধি হিসেবে ব্যবহার করা হইতো। কিন্তু আফিম কি, আফিম যখন তারা দেখলো যে না আফিম নেশা হিসেবে ব্যবহার করা যায় আর কি, এটা যখন তাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হলো, তখন এই যে আমাদের চীনের যারা ইয়ে ছিল আর কি, সৈন্য যারা ছিল, তারা প্রচুর আফিমের নেশায় মুগ্ধ হয়ে গেল। দুঃখজনক ভাবে কি হচ্ছিল সেই সময়, আচ্ছা সরি, আর আগের কাহিনী বলতে হবে। আগের কাহিনী হইলো এই যে চীন, চীন প্রায় সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ ছিল। চীনের আমদানি করা তেমন একটা প্রয়োজন ছিল না, বাট চীন থেকে প্রচুর পরিমাণ আমদানি করতো কি, প্রচুর পরিমাণ আমদানি করতে হইলো চাটা আমদানি করতো ব্রিটিশরা, যার কারণে ব্রিটিশদের থেকে জাস্ট কোন সরি টাকাটা চলে আসতো চীনে, চীনে যে টাকা জমা হচ্ছে, বা চীন কিছু আমদানি করতেছে না তাদের কাছ থেকে, এই জন্য তারা কি করে দিল, এই আফিমের নেশাটা তাদের মধ্যে ঢুকাই দিল আর কি। আফিমের নেশা যখন পড়ে গেল, তখন একের পর এক আফিম তারা আমদানি করা শুরু করে দিল, মানে টন কে টন আফিম আমদানি করা শুরু করে দিল। যখন এই রাজা বিষয়টা দেখলো, তিনি বিষয়টা মেনে নিতে পারলো না, যার কারণে আফিম গুলো ধ্বংস করে দেয়। সেই সময় যারা বণিক ছিল তারা কি করে, তারা ব্রিটিশদের কাছে জানায় দেয় যে আমাদের এইরকম এই যে জাহাজগুলো কি করেছে, ধ্বংস করে দিয়েছে, এখানে প্রচুর পরিমাণ টাকার আফিম ছিল। যার কারণে প্রথম আফিম যুদ্ধ হয়। প্রথম আফিম যুদ্ধে চীনের সৈন্যরা অ্যাকচুয়ালি যুদ্ধই করতে পারে না, কারণ আফিমের নেশায় অনেক বেশি তারা মগ্ন ছিল আর কি। তো ব্যাপারটা আপনার মনে হতে পারে জাস্ট কি এই কারণে, হ্যাঁ এটাও একটা কারণ। কারণ এখানে বাণিজ্যিক ঘাটতি হচ্ছিল, যে আমরা আমদানি করতেছি, তারা কি করতেছে না, আমাদের কাছে আমদানি করতেছে না। তো এটা এখানে কি হচ্ছে, বাণিজ্যিক ঘাটতি, এটা ছিল একটা কারণ। আর একটা হইলো ব্রিটিশরা চীনের উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছিল, আর এই আফিম যুদ্ধের মাধ্যমে কিন্তু আধিপত্য বিস্তার করে। ওই যে হংকং আমাদের ফ্রি পোর্ট যেটা, এটা কিন্তু আফিম যুদ্ধের পরবর্তীতে এটা হয়ে যায়। তো প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটছিল হইলো নানকিং চুক্তির মাধ্যমে। নানকিং চুক্তির মাধ্যমে চীনের অবস্থা একেবারে করুণ করে দেয় হইলো এই যে ব্রিটিশ। চীনের
যে পোর্ট গুলো ছিল আর কি, এই পোর্ট গুলো মুক্ত করে দেয় আর কি, প্রায় 5টার মতো ছিল। তারপর সবাই বাণিজ্য করতে পারবে এখানে, এই জন্য কিন্তু চীনে কি এক দেশে দুই নীতি। আচ্ছা ওইদিকে আমি যাচ্ছি না। আর একটা ব্যাপার ছিল চীনের, এখানে বিভিন্ন অঞ্চলে কি করতে পারবে, খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে পারবে। আর চীন তো বুদ্ধিজম ছিল, তো খ্রিস্টান ধর্ম, তারপরে খ্রিস্টানের যে চার্চ বা গির্জা বা মঠ এগুলো নির্মাণ করতে পারবে, এগুলোর বেতন আবার তারাই দিবে। অনেক কিছু করেছিল, মানে চীন একবার অপমানিত হয়েছিল নানকিং চুক্তির মাধ্যমে। তারপরে এই যে আমাদের ক্রিমিয়ান যে ওয়ার, যেটা ক্রিমিয়া যুদ্ধ, যেটা এটা কার কার মধ্যে হয়েছিল, রাশিয়া, তুর্কি, ব্রিটেন এন্ড ফ্রান্স, এদের মধ্যে হয়েছিল এটা। আচ্ছা যাই হোক, এখানে পরাজিত বরণ করতে হইলো রাশিয়া। ফ্লোরেন্স নাইটিঙ্গেল আর্নড দ্য টাইটেল লেডি উইথ দ্য ল্যাম্প ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার। আমি আপনাদেরকে তো মেবি বলছিলাম যে ক্রিমিয়া যুদ্ধে কি করেছিল আমাদের এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ইনি লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিটা পেয়েছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন কি ডক্টর বা নার্স আর কি, ইনি অনেক সেবা করছিল সেই সময়, মানে একের পর এক সেবা করেই যাচ্ছে, দাঁড়িয়ে থেকে তো মনে হচ্ছে স্ট্যাম্পের মতো দাঁড়িয়ে থেকে জাস্ট সেবা করতেছে এরকম আর কি, এই জন্য এটার সাথে তুলনা করা হয়েছে লেডি উইথ দ্য ল্যাম্প। আচ্ছা তারপরে ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে ব্যাপারটা, ওয়ার্ল্ড ওয়ারের প্রত্যক্ষ কারণটা ভিন্ন ব্যাপার, পরোক্ষ একটা পেছনের যে কোনো একটা ঘটনার পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা কারণে কিন্তু এখানে ইনক্লুড থাকে। তো প্রথম বিশ্বযুদ্ধ যেটা অ্যাকচুয়ালি কি নামে পরিচিত আমাদের, গ্রেট ওয়ার নামে পরিচিত। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে তখন এই প্রথমেরটা নাম হয়ে গেছে কি, প্রথমেরটা নাম হয়ে গেছে হইলো আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, এই নামটা হয়ে গেছে। তো দেখেন আমি যদি আপনাদেরকে একটু কথা বলি এই সম্পর্কে, আমরা যদি একটু কথা বলি এই সম্পর্কে, এক সেকেন্ড। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি যেখানে ছিলাম আমাদের প্রথম বিশ্বযুদ্ধ যেটা, প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ যেটা অ্যাকচুয়ালি কি নামে পরিচিত, গ্রেট ওয়ার নামে পরিচিত। তো দেখেন প্রথম বিশ্বযুদ্ধ এটা অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছে, এটা আমি কারণ দাঁড়াইছে ভয়ের জন্য হয়েছে আমাদের কি, প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পিছনে অন্যতম কারণ ছিল হইলো চুক্তি বা ট্রিটি, বিভিন্ন ধরনের যে চুক্তি ছিল এগুলো ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের আগের যে ঘটনাগুলো এগুলো একটু আমাদেরকে বুঝতে হবে, সেটা কি, সেটা হইলো যে সেই সময় এই প্রথম বিশ্বযুদ্ধের আগের যে সময়টা, এই সময়ে প্রুশিয়া সাম্রাজ্য যেটা বা প্রায়েশিয়া অনেকে বলা হয় বা প্রুশিয়া যেটা, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রুশিয়া সাম্রাজ্য মানে জার্মানি কি করতেছিল, একের পর এক এগিয়ে যাচ্ছিল হইলো প্রায় সব দিক দিয়ে। আর এই প্রুশিয়া সাম্রাজ্যের সাথে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, তারপরে আমাদের অটোমান এম্পায়ার বা আমাদের ওসমানীয় সাম্রাজ্য, এই তিনটা সাম্রাজ্যের চুক্তি ছিল। তো এরা যখন চুক্তি করতেছে, বিপরীত পার্টি যারা ছিল হইলো ব্রিটিশ, তারপরে ফ্রান্স, রাশিয়া, এনারাও কি করে তাদের মধ্যে চুক্তি করে। এখন বলতে পারেন যে ভাইয়া ফ্রান্স তারপরে ব্রিটেনের মধ্যে যুদ্ধ হচ্ছিল, হ্যাঁ যুদ্ধ হচ্ছিল, পরবর্তীতে বন্ধুসুলভ আচরণ করছে, পরবর্তীতে আবার তারা কি হয়ে যায়, শত্রু হয়ে যায়, এরকম ব্যাপারটা তাদের মধ্যে হয়। আমরা দেখতেছি না আমাদের সামনে রাশিয়া আমেরিকা, এনারা তো কিসের মধ্যে ছিল, মিত্র শক্তির মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেছে, পরবর্তীতে এখন কিন্তু এনারা শত্রু, একে অপরের কি শত্রু। কিসের জন্য শত্রু হয়েছে, কারণ দুইজনই রাজা হতে চাচ্ছে, দুইজনই রাজা হতে চাচ্ছে, এই জন্য তারা একে অপরের শত্রু হয়ে গিয়েছে। এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, এখানে আপনি জাস্ট এক নজরে রিডিং করে নেবেন তাহলেই হয়ে যাবে। আমি এগুলো অনেক সুন্দর করে বুঝাইছিলাম। আচ্ছা আপনারা তো ক্র্যাশ কোর্সে আছেন অনেকে। তো দেখেন দেখেন এখানে যুদ্ধটা যেটা হয়েছে আর কি, অ্যাজ আই নেশন, যেটা আমরা পড়ি অ্যাজ আই নেশন, গাধা গাধা আমি জাতি। আচ্ছা আর্টস ডিউক ফার্ডিনেন্ড, এই আর্টস ডিউক ফার্ডিনেন্ড কি হয়েছে, আর্টস ডিউক ফার্ডিনেন্ড ইনি অ্যাকচুয়ালি ঘুরতে যায় কোথায়, সারাইয়েভোতে, বসনিয়ার রাজধানী সারাইয়েভোতে। সেখানে তিনি একজন সার্বিয়ান ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী সার্বিয়ান কর্মী গ্যাব্রিলো প্রিন্সিপ কর্তৃক হত্যার শিকার হয়, যার পরবর্তীতে কি হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সরি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ভাইয়া একজন ব্যক্তির জন্যই কি এই যুদ্ধটা শুরু হয়ে গেছে, এমন অ্যাকচুয়ালি না। তো যখন এইটাকে হত্যা করা হয়েছে আর কি, তখন অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য কর্তৃক তাকে বেঁধে দেওয়া হইলো সার্বিয়াকে, যে তুমি কি করো, তুমি এই যে আমাদের যে হত্যাটা করছে আর কি গিভরিলো প্রিন্সিপ, তাকে তুমি ধরে আমাদের কাছে দিয়ে দাও। এটা মারছিল কবে, 28 জুন 1914। তারপরে সময় বেঁধে দেয়, পরবর্তীতে 1 মাস সময় বেঁধে দেয়, কিন্তু তিনি ব্যর্থ হয়েছে তারা, যার কারণে 28 জুলাই 1914 সালে কি করা হয়েছে, 28 জুলাই 1914 সালে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কে, সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হইলো অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। আর এখানে প্রুশিয়া সাম্রাজ্য কি করে, তাকে সহমত জানায় যে না তুমি যে এটা করতেছো সেটা ঠিক আছে, আমি তোমার সাথে আছি। আর এই প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ার হয়ে কিন্তু যুদ্ধ করেছিল কি আমাদের হিটলার, মানে তখনও সেই সময় সে অক্ষ শক্তির মধ্যেই ছিল। তো ব্যাপারটা এরকম করে যুদ্ধটা শুরু হয়ে যায়। তারপরে কি হয়েছে, তারপরে সার্বিয়ায় রাশিয়ান কিছু নাগরিক ছিল,
মানে সার্ভ জাতিভুক্ত রাশিয়ান আর কি। ইনাদেরকে বাঁচানোর জন্য রাশিয়া কি করে, সার্বিয়ার পক্ষ নেয়। আর রাশিয়ার এর আগে কার সাথে ট্রিটি ছিল, ফ্রান্সের সাথে, ব্রিটিশের সাথে। তো বলছে আমি যুদ্ধে গেছি, তোমরা অবশ্য আমার সাথে যুদ্ধ করো। তো এই সময় আবার কি করা হয়েছে, এই সময় আবার এই যে অটোম্যানদের কি ছিল, অটোম্যানদের নৌপথ ছিল, নৌবাহিনী যেটা ছিল আর কি, বা আমরা সমুদ্রপথ বা জলপথ যেটাই বলি না কেন, এই পথটা ব্যবহার করে জার্মানি কি করেছে, রাশিয়ায় আক্রমণ করেছে। যার কারণে এই রাশিয়া কি করলো, অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল এবং অটোম্যানরা যুদ্ধ লিপ্ত গেল। তারপরে পর্যায়ক্রমিক ভাবে যুদ্ধ চলতেছে চলতেছে। এই যুদ্ধের শেষের দিকে এসে অবস্থা খুবই করুণ ছিল আর কি অক্ষ শক্তি। কিন্তু দুঃখজনক ভাবে এই যে আমাদের অক্ষ শক্তির ব্রিটেনের একজন ব্যক্তি, ইনি কি আবিষ্কার করলো, ইনি আবিষ্কার করলো হলো অ্যাসিটন নামক বিস্ফোরক। আমি একটু ওখানে যাই, এগুলো জাস্ট আপনি একটু রিডিং করে নেবেন, তাহলেই হয়ে যাবে আমাদের। এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে সবগুলো আপনি কি করবেন, রিডিং করে নেবেন এখানে, তাহলেই হয়ে যাবে এখানে। তো এখানে কি আলোচনা করা হয় না এখানে অ্যাসিটন বিস্ফোরকের এটা করার তো কথা। হ্যাঁ, এই যে আমরা পাইছি, দেখেন এই যে আমাদের চার্লস ওয়াইজ সরি চাম ওয়াইজম্যান কি করেছে, একটা অ্যাসিটন নামক বিস্ফোরক আবিষ্কার করেছিল। এই অ্যাসিটন নামক বিস্ফোরক যখন আবিষ্কার করছে আর কি, তারপরে থেকে ইনি কিন্তু একজন ইয়ে ছিল, ইহুদি ছিল আর কি। তো ইনি যেটা আবিষ্কার করছে তারপরে একের পর এক অঞ্চল সবগুলো কিন্তু দখল করে নেওয়া শুরু করে নেয়। তো দেখেন তারপরে যেটা হয়েছে আমাদের, তারপরে আমাদের যে অঞ্চল যেটা ছিল, এই যে আমাদের প্যালেস্টাইন, এটা একটু গুরুত্বপূর্ণ। আমি কিন্তু মানে বাদ দিয়ে আসতেছি, এতগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ না বিবের জন্য অ্যাকচুয়ালি। দেখেন ইন 1917 এই সময় কিন্তু আহ এই সময়ের আগ পর্যন্ত, ডিসেম্বরের আগ পর্যন্ত কিন্তু আমাদের যে প্যালেস্টাইন যেটা, এটা কিন্তু অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু দুঃখজনক ভাবে অ্যাসিটন আবিষ্কার করার পর এই যে আমাদের প্যালেস্টাইন যেটা, এটাও কিন্তু কি করে নিছে, এটাও কিন্তু দখল করে নেয়, এটা কিন্তু কি করে নিছে, দখল করে নিয়েছে। এই দখল করে নেওয়ার পরে কিন্তু এখানে পরবর্তীতে কি করা হয়, ইহুদি জাতি গঠন করা হয়। তো আমরা যদি একটু বেলফোর ঘোষণা সম্পর্কে হালকা একটু পড়ি, তো চলেন আমরা একটু বেলফোর ঘোষণা দেখবো, বেলফোর ডিক্লারেশন যেটা। বেলফোর ডিক্লারেশন সময়কালটা মনে রাখেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেলফোর যে ব্যক্তি, ইনি হইল যুক্তরাজ্যের অর্থ পররাষ্ট্র, তার পরবর্তীতে প্রধানমন্ত্রীর পদ মেবি পাইছিল আর কি, একটা ব্যক্তি ছিল। তো আর্থার বেলফোর ওয়াজ দ্য ব্রিটিশ ফরেন সেক্রেটারি অ্যাট দ্যাট টাইম, সেই সময় তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ছিল। চাম ওয়াইজম্যান ক্লেইমড দ্য এস্টাবলিশমেন্ট অফ এ জিউস স্টেট ইন প্যালেস্টাইন। তো কি করলো, এই যে প্রমিস ল্যান্ড খ্যাত, ঈশ্বরের প্রমিস ল্যান্ড খ্যাত যে প্যালেস্টাইন, এখানে একটা জিউস স্টেট বা ইহুদি রাষ্ট্র গঠনের জন্য কি জানালো, আবদার জানাইলো। আবদারকে জানাইলো চাইম ওয়াইজম্যান কি করলো, আবদার জানাইলো। তো ব্যাপারটা ঠিক আছে, আবদার জানাতে পারে, যেহেতু সে অ্যাসিডের নামক বিস্ফোরক আবিষ্কার করছে, এই জন্য সে কি করেছে, আবদার জানাইছে। তো আবদার যেহেতু জানাইছে, দিতেই পারে, কারণ এই অঞ্চলটা জয় করছে। এই অঞ্চলটা অ্যাকচুয়ালি ইউরোপের মধ্যেও ছিল না বা আমেরিকার মধ্যেও ছিল না। আর তারাও জানতো যে ইহুদি এরা একটু বেশি খচ্চর টাইপ, তো এদেরকে এশিয়ার মধ্যে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তারপরে কি করলো, আর্থার বেলফোর একটা চিঠি লিখলো আর কি, যে চিঠিতে বলা ছিল যে কি হবে, এখানে ইহুদিদের জন্য একটা জাতি রাষ্ট্র গঠন করা হবে। কোথায় জাতি রাষ্ট্র গঠন করা হবে, মধ্যপ্রাচ্যে, এটাই ছিল। তো এটা তিনি লিখছিল আর কি, লিখে পাঠাই দেন, পাঠাই দিয়েছিল কাছের কাছে, এই যে ব্যারন রথচাইল্ডের কাছে পাঠাই দিয়েছিল। আর থিওডর হার্জল যে সে ইহুদি রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা ছিল। থিওডর হার্জল আপনি যদি এই যে হামিদ যদি দেখে থাকেন আর কি, বা অটোম্যান এম্পায়ারের শেষ শাসক যে আর কি আব্দুল হামিদ, ওনার সময় কিন্তু থিওডর হার্জল ছিল। উনি ওনাকে বলছিল যে ইহুদিদের জন্য এখানে রাষ্ট্র গঠন করা হবে, হ্যান ত্যান, এটা মেবি কোনো কিছু একটা বলছিল। আচ্ছা, তারপরে 14 পয়েন্টস যেটা আমাদের 14 দফা, এই 14 দফা দিয়েছিল কে, উড্রো উইলসন। এই 14 দফার 14তম দফায় বলা ছিল কি, যে জাতিপুঞ্জ গঠন করা হবে, মানে লিগ অফ নেশনস গঠন করা হবে। কিন্তু এই লিগ অফ নেশনস এর সদস্যপদ নেয় নাই হইলো আমাদের জাতিসংঘ, ডিসপাইট বিং অফ দা প্রোপেনেন্ট না বলে আমরা মনরো ডক্ট্রাইন, এক কথায় বলতে পারি যে মনরো ডক্ট্রাইনের জন্য দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ নট এ মেম্বার। মনরো ডক্ট্রাইনের জন্য অ্যাকচুয়ালি কংগ্রেস অনুমোদন দেয় নাই যে তুমি সদস্যপদ নাও, বাট উড্রো উইলসন ইনি কিন্তু 14 দফার উত্থাপন ইনি বলছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করার জন্য। তো মনরো ডক্ট্রাইন অ্যাকচুয়ালি কি, মনরো ডক্ট্রাইন বলতে বোঝানো হয় যে উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপীয়রা আধিপত্য বিস্তার করতে পারবে না, আমরা এমন কাজ করতে পারবো না যেখানে ইউরোপীয়রা আধিপত্য বিস্তার করবে। এটা হলো মনরো নীতি বা মনরো ডক্ট্রাইন। তারপরে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড যেটা, যেটা গ্লোবাল ওয়ার নামে পরিচিত, এটা সময়কাল কত, সময়কাল হলো 1 সেপ্টেম্বর 1939। সালে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আক্রমণ করে কি, আক্রমণ করে হইলো জার্মানি। তো এখানে অ্যাক্সিস পাওয়ারের মধ্যে কে ছিল, জার্মানি, জাপান, ইতালি। তো
তো তার আগে যে সাম্রাজ্যগুলো ছিল, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, অটোম্যান এম্পায়ার পুরো ধ্বংস করে দেওয়া হয়, একবারে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়, যার কারণে পরবর্তীতে আর এরকম পাওয়ারফুল কান্ট্রি হতে পারে না তারা। তো দেখেন জাপানে ইতালি, আপনার মনে হতে পারে যে ভাই জাপান ইতালি তো কার মধ্যে ছিল, সেই সময় তো মিত্র শক্তির মধ্যে ছিল, তাহলে আবার এখন এইটার মধ্যে কিসের জন্য? কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন দিক থেকে এই যে জাপান, তারপরে ইতালি। ইতালি তো নর্মালি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে জার্মানি। জার্মানির অবস্থা তো একেবারে করুণ করে দিয়েছিল তারা। জার্মানির বিভিন্ন ক্ষেত্রে তারা কি করেছিল? অবরোধ করেছিল, তারা সেনাবাহিনী গঠন করতে পারবে না। তারপরে জার্মানি যে নিউ মানে টাকা ঢালছে আর কি, জাস্ট টাকা ঢালছে এর মধ্যে উপনিবেশ গুলো কলোনির মধ্যে, বাট এই কলোনি গুলো দখল করে নেওয়া হয়। অ্যালাইড পাওয়ার্স এর মধ্যে ছিল ইউনাইটেড স্টেটস প্রথমে নিউট্রাল ছিল, পরবর্তীতে তিনি এসে যোগ দেয়। কখন যোগ দেয়? যখন জাপান পার্ল হারবার আক্রমণ করে, তারপর এসে তিনি যোগদান করছেন। ইউনাইটেড কিংডম, সোভিয়েত ইউনিয়ন, চায়না, ফ্রান্স, পোল্যান্ড, বেলজিয়াম, এনারা ছিল হইলো অ্যাক্সিস বা অ্যালাইড পাওয়ার, যেটা এটার মধ্যে ছিল। তারপর ইম্পর্টেন্ট ফিগার্স আমরা দেখবো। এটা আপনাদেরকে মেবি আমি বলছিলাম, এটা নিয়ে আমাদের ঝামেলা হয়ে যায় যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার যদি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিল? প্রথম ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল হইলো আমাদের চেম্বারলেন। তারপর দ্বিতীয় কে ছিল উইনস্টন চার্চিল, তৃতীয় ছিল হইলো ক্লেমেন্ট অ্যাটলি। আমাদের যখন দেশ ভাগ হয়েছে সেই সময় কে ছিল? সেই সময় ছিল ক্লেমেন্ট অ্যাটলি। তার আগে নির্বাচন হয়েছে, নির্বাচনে উইনস্টন চার্চিল জয়লাভ করতে পারে নাই। তারপরে আমাদের ব্রিটিশ কিং সেই সময় কে ছিল? ষষ্ঠ জর্জ ছিল ব্রিটিশ কিং। ষষ্ঠ জর্জ ছিল ব্রিটিশ কিং, হ্যানোভার বংশের শাসক ছিল। আচ্ছা, ওগুলো আপনার লাগবে না। তারপরে ইউএস প্রেসিডেন্ট প্রথম ছিল হইলো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি জাতিসংঘের নামের প্রস্তাবক। তারপরে হ্যারি এস ট্রুম্যান। তো আপনার মনে হইতে পারে যে ভাইয়া ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি তো পড়ছে, ইনি কি আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল? তাহলে এই যে জাপানে যে বোমা হামলা করা হয়েছে, প্রেসিডেন্ট করছে, তো এটাও তো হওয়ার কথা যে আমাদের কি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, বাট এটা কিন্তু হ্যারি এস ট্রুম্যান। কারণ দুইজন ব্যক্তি ছিল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের দায়িত্ব ছিল 45 পর্যন্ত, আর হ্যারি এস ট্রুম্যান মানে এপ্রিল, আর এই এপ্রিল 45 থেকে 51 পর্যন্ত ছিল হ্যারি এস ট্রুম্যানের। আর বোমা হামলাটা কখন করা হয়েছে? বোমা হামলাটা করা হয়েছে 6 এপ্রিল, 9 এপ্রিল। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, বেনিতো মুসোলিনি, পরে পিয়েট্রো। তারপরে অ্যাটাক অন পার্ল হারবারে আক্রমণ করা হয়েছে কবে? পার্ল হারবারে আক্রমণ করা হয়েছে হলো 7 ডিসেম্বর 1941 সালে। পার্ল হারবারে আক্রমণ করা হয়, যার কারণে আমেরিকা কি করে? আর নিউট্রাল থাকে না। প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু আমেরিকা কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু আমেরিকা নিউট্রাল ছিল, কিন্তু দুঃখজনক ভাবে জার্মান কর্তৃক যে আক্রমণটা করা হয়েছিল, মনে করছিল যে যারা এটা যে ব্রিটিশ নৌবহর হবে, বাট ওটা আমেরিকান ছিল, যার কারণে কিন্তু তারাও আক্রমণ পরবর্তীতে করেছিল। তো ইউএস বম্বিং, এটা একটু আমরা দেখি। সরি, 6 আগস্ট আর 9 আগস্ট, আমি এপ্রিল বলছি মেবি। আচ্ছা, তো ইউএস বম্বিং অফ জাপান, প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ইনি কি করছে? ওয়াটার ড্রপিং অফ অ্যাটমিক বম্বস অন জাপান। জাপানে অ্যাটমিক বম্বস ড্রপ করার নির্দেশ দেন কে? আমাদের হ্যারি এস ট্রুম্যান। হিরোশিমা আর একটা হলো আমাদের নাগাসাকি। দুঃখজনক অনেক ঘটনা। তো আমরা কিভাবে মনে রাখবো এই বিষয়গুলো? এটা হলো হিরোশিমা আর হইলো আমাদের নাগাসাকি। তো দেখেন হিরোশিমা, মা শব্দটা আসতেছে না, মা তো হইলো প্রথম, তারপরে হইলো নাগাসাকি, এরকম করে মনে রাখতে পারেন যে হিরোশিমা এখানে কি করা হয়েছে? সর্বপ্রথম বোমা হামলা করা হয়েছে 6 আগস্ট, বোমা হামলা করা হয়েছে। আর নাগাসাকিতে পরে করা হয়েছে। নাগাসাকিতে হইলো 9 আগস্ট। আগে হইলো সন্তান, সরি আগে হইলো মা, আগে হইলো কি আমাদের মা, হিরোশিমা মা, তারপরে হইলো আমাদের নাগাসাকি, এদের সাথে কি, সাথে হলো সাওয়াল। আচ্ছা, তারপর হিরোশিমা। মার সাথে কার সম্পর্ক ভালো হয়? বয়ের সম্পর্ক ভালো হয়। মায়ের সাথে কিন্তু সবসময় ছেলের সম্পর্ক অনেক ভালো হয়। তো লিটল বয় যে হামলাটা করা হয়েছিল, এটা হামলা করা হয়েছিল কোথায়? হিরোশিমাতে করা হয়েছিল। এটা বোয়িং B-29। এটা হলো অ্যানোলা গে, আর একটা হলো এটা হলো বক্সার। এটা হলো বক্সার, ওটা হলো অ্যানোলা গে। আচ্ছা, যাই হোক, তো দেখেন লিটল বয় হিরোশিমা, নাগাসাকি এটা এমনি মনে রাখতে পারেন ফ্যাটম্যান নাগাসাকি। আর লিটল বয় কিন্তু সবচেয়ে বেশি লোক মারা গিয়েছে, এটা আমরা কি মনে রাখতে পারি? লিটল বয়, বয়টা ছোট হইলেও ছোট মরিচের ঝালটা অনেক বেশি, এরকম করে আমরা মনে রাখতে পারি। উল্টাপাল্টা টেকনিক, দুঃখজনক ঘটনা কিন্তু মনে রাখার জন্য উল্টাপাল্টা টেকনিক। আচ্ছা, তারপরে বেনিতো মুসোলিনি সম্পর্কে দেওয়া হয়েছে, এনাকে বলা হয় ফাউন্ডার অফ ফ্যাসিজমের জনক বলা হয় আমাদের বেনিতো মুসোলিনিকে। ইনি প্রাইম মিনিস্টার ছিল ইতালির 1922 থেকে 1923। এই মুসোলিনি যখন একের পর এক আক্রমণ করা শুরু করে দেয়, তখন এই যে হিটলার একেবারে সহমত জানায় যে না ভাই, তুমি যেটা করতেছো সেটা ঠিক আছে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা ফুল একটা ক্লাস। তো আজকে এত আলোচনা করা সম্ভব না অ্যাকচুয়ালি। তো এনার ফেমাস বুক হইলো প্রিজনার্স নোটবুক। তারপর অ্যাডলফ হিটলার জন্ম কোথায়? অস্ট্রো হাঙ্গেরি। আর ইনি ছিল কোথায়? চ্যান্সেলর ছিল হইলো জার্মানির। অস্ট্রো হাঙ্গেরির জন্ম। তার বিখ্যাত বইয়ের নাম কি? মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। মেইন ক্যাম্প ইজ রেফার টু অ্যাজ দ্য বাইবেল অফ নাৎসিজমের বাইবেল বলা হয় মেইন ক্যাম্পকে। পার্টি নেম নাৎসি পার্টি।
তারপরে স্লোগান কি ছিল? স্লোগান ছিল হইলো ওয়ান নেশন ওয়ান স্টেট ওয়ান লিডার। এই যে আমাদের হিটলার, ইনি অনেক বেশি একজন চাউভিনিজম ছিল, উগ্র জাতীয়তাবাদী একজন ব্যক্তি ছিল। ইনি বলছে যে না, ইউরোপের শ্রেষ্ঠ কারা? ইউরোপের শ্রেষ্ঠ হইলো জার্মানিরা। শ্রেষ্ঠরা কি করবে? না সুপিরিয়র, সুপিরিয়ররা অবশ্যই ইনফেরিয়রদের ওপর কি করবে? প্রতিষ্ঠা করবে, শাসন প্রতিষ্ঠা করবে। এই জন্য তিনি বলছে কি ওয়ান নেশন ওয়ান স্টেট ওয়ান লিডার। তারপরে তার বিখ্যাত কোয়েট কি? ওয়ার ইজ লাইফ ওয়ার ইজ ইউনিভার্সাল, মানে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন। আর তার টাইটেল কি? টাইটেল হলো যুদ্ধবাজ। তারপরে হিটলার সিক্রেট পুলিশের নাম ছিল হইলো গুস্টাপো। তারপরে সারেন্ডার এন্ড ক্যালকুলেশন, আমাদের এই যে বিশ্বযুদ্ধের সারেন্ডার এবং ক্যালকুলেশন একটু এক নজরে দেখে নেবেন, এখানে আর কোনো ইনফরমেশন নাই। তবে এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মনরো ডক্ট্রিন, যেটা আমি পড়েছিলাম, ডিক্লার দ্যাট ইউরোপিয়ান ইন্টারভেনশন ইন দ্য আমেরিকানস বথ নর্থ এন্ড সাউথ ওয়াজ ইললিগ্যাল, মানে ব্রিটিশ কর্তৃক বা ইউরোপ কর্তৃক যে কোনো ব্রিটিশ বা ইউরোপ কর্তৃক যে কোনো ধরনের কি করে ইন্টারাক্ট করা, এটা করতে পারবে, এটা ইললিগ্যাল। তারপরে ট্রুম্যান ডক্ট্রাইন কি? ট্রুম্যান ডক্ট্রাইন হইলো ইউরোপকে কি করা? এই যে সোশিয়ালিজম থেকে সোশ্যালিজম থেকে কি করা? প্রোটেক্ট করা, মানে সমাজতন্ত্র যাতে তারা না হয়ে যায়, পুঁজিবাদ যাতে থাকে এই জন্য। তারপরে ডমিনো থিওরি, যেটা ডমিনো থিওরি কি? ডমিনো তো আপনারা জানেন, ডমিনোস পিজ্জা আছে, তো ডমিনো থিওরি মানে কি? এই যে ডমিনো খেলে না, একটার পর একটা পড়ে যায় আর কি, এরকম করে। তো ইন্টেন্ডেড টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ সোশ্যালিজম ইন সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া যে ছড়িয়ে পড়তেছিল সোশ্যালিজম, এটাকে বলা হচ্ছে ডমিনো থিওরি, মানে একটা দেশ আরেকটা দেশ দ্বারা প্রভাবিত হচ্ছে। তারপরে আমাদের গ্লাসনস্ত, গ্লাসনস্ত মানে কি? খোলামেলা আলোচনা, মানে ওপেন ডিসকাশন। আর পেরোস্ত্রইকা মানে কি? পেরোস্ত্রইকা মানে হইলো ডেভেলপমেন্ট ডিসকাশন, মানে উন্নতি বা সংস্কার, এগুলো নিয়ে আলোচনার কথা বলা হচ্ছে। রাশিয়ান রেভলিউশন, যেটার নাম কি? অলসো নোন অ্যাজ দ্য বলশেভিক রেভলিউশন, অক্টোবর রেভলিউশন, 10 ডেজ রেভলিউশন, দ্য ফার্স্ট সোশ্যালিস্ট রেভলিউশন, সবগুলো নাম আমরা বলতে পারি। তো এগুলো এখান থেকে জাস্ট একটু এক নজরে দেখে নেবেন। এটার সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো আমাদের ভ্লাদিমির লেনিন। এটা ডিউরেশন ছিল 10 ডেজ, এই জন্য কিন্তু আমরা 10 ডেজ রেভলিউশনও বলতেছি এইটাকে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ডেমোক্রেট আরব স্প্রিং, গণতান্ত্রিক আরব বসন্ত। আর আমাদের ইন্তিফাদা, যেটা ইন্তিফাদা ওইটা কিন্তু আলাদা। ইন্তিফাদা কি? ইন্তিফাদা হলো ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেছে ফিলিস্তিনিরা, এটা হলো আমাদের ইন্তিফাদা। আপস্প্রিং যেটাকে বলতেছি আমরা, আর এটাকে আমাদের এটা স্প্রিং আরব স্প্রিং, যেটা আমাদের ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক আরব বসন্ত, যেটা আমরা এটাকে বলতেছি। তো গণতন্ত্রের ভূত আরবদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাদের শাসনটা স্বৈরাচারী, একে হটিয়ে তোমরা কি করো? একে হটিয়ে তোমরা গণতন্ত্র নিয়ে আসো, এরকম আর কি। আচ্ছা যাই হোক, ওইদিকে আমি আলোচনা করতে চাচ্ছি না, গণতন্ত্র। আচ্ছা তারপরে ব্যাপারটা দেখেন, এখানে আরেকটা কথা বলি যে গণতন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় দরকার নাই। গণতন্ত্র কি নাই? সব জায়গায় গণতন্ত্র দরকার নাই। ধরেন আমরা একটা গাড়িতে করে কোথাও যাচ্ছি, গাড়িতে আমরা 10 জন বন্ধু আছি, পাশে মনে করেন 2 জন মেয়ে আছে, একজন হলো সাদিয়া আর একজন হলো সুমাইয়া। এর মধ্যে একজন ব্যক্তি কি করতেছিল? একজন ব্যক্তি স্মোক করতেছিল। তারা তখন বলছিল যে না, স্মোক করা যাবে না, স্মোক আমাদের সমস্যা হচ্ছে। তখন আমরা কি করলাম? যে আমরা বলতেছি যে না, আমরা তো গণতন্ত্রের বিদেশে আমরা ভোট করি, তারা বন্ধুর পক্ষে ভোট দেবো না? অবশ্যই, অবশ্যই বন্ধু যতই দোষী করুক না কেন, দোষ করুক না কেন, বন্ধুর পক্ষে আমরা। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কিন্তু ভোট দিলে তো অবশ্যই সে জয়লাভ করবে। তার মানে কি সব জায়গায় গণতন্ত্রের দরকার আছে? না, সব জায়গায় অ্যাকচুয়ালি গণতন্ত্রের দরকার নাই। তাই বলে আবার গণতন্ত্র বিরোধী ভাবেন না আমাকে। আচ্ছা জেসমিন আর জুই রেভলিউশন, যেটা এটা কোথায় হয়েছিল? তিউনিসিয়াতে। তারপরে ব্লু রেভলিউশন যেটা হয়েছে, এটা হয়েছে তাহরির স্কয়ার, কায়রো, মিশর। তারপরে গ্রিন রেভলিউশন হয়েছে কোথায়? ত্রিপলি, লিবিয়াতে। তারপর আরো কিছু ব্যক্তি দেওয়া হয়েছে যাদের ফল ঘটছে এদের ফলে, সেটা হইলো আমাদের কি? এই যে আমাদের আবেদিন বেন আলী, তিউনিসিয়া, হোসেনি মোবারক, মোহাম্মদ গাদ্দাফি, লিবিয়া, তারপরে আলী আব্দুল্লাহ সালে, ইয়েমেন, এনাদের পতন ঘটে যায়। আর বাকি দেখেন, এখানে বলা হয়েছে যে ইসরায়েল প্যালেস্তাইন যে সম্পর্ক ইনফরমেশন, এটা আমরা কি পড়বো? এটা আমরা পড়বো হইলো সাম্প্রতিকের মধ্যে। মেনলি আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল আর কি। তো এগুলোর মধ্য থেকে আমাদের যদি প্রশ্ন আসে কখনো, এগুলোর মধ্য থেকে আসবে। এখানে মোটামুটি তাও ডিটেলসে আলোচনা করা হয়েছে। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আমি সবগুলোর উপর পিডিএফ দিয়ে দেবো যদি পরীক্ষা সামনে চলে আসছে। আর আজকের রাতের মধ্যে আপনারা বাংলাদেশ বিষয়াবলীর যে পিডিএফটা এটা পেয়ে যাবেন। যদিও আমি আপনাদেরকে দিছি, তো দিছি গুরুত্বপূর্ণ, বাট আরো কিছু ইনফরমেশন এগুলো অ্যাড করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে এক জায়গায় করে আর কি। আর এখন পর্যন্ত যেগুলো দেওয়া হয়েছে, এখন আপনার ক্লাস 4 আন্তর্জাতিকের যত যা আছে সবকিছু আপনি পড়ে শেষ করে নেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো মেইনলি আমাদের এই পর্যন্ত ক্লাসটা ছিল। আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।